যদি শোনা যায় এবং পেজ দেখা যায় তাহলে কেউ একজন আমাকে রিপ্লাই করেন প্লিজ। শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে আজ এন্ডোক্রাইন করতে যাচ্ছি। এন্ডোক্রাইন যেটা লাস্ট দিন এন্ডোক্রাইন ফিজিওলজি একটু পড়তে বলেছিলাম, এন্ডোক্রাইন ফিজিওলজি পড়লে আমাদের বুঝতে একটু সহজ হবে, কারণ এন্ডোক্রাইনে অনেক বোঝার বিষয় আছে। আচ্ছা, এন্ডোক্রাইন আপনার এফসিপিএস পার্ট 2 এর সেকেন্ড দিনের পরীক্ষা হয়। এফসিপিএস আমরা জানি 3 দিনের পরীক্ষা হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অর্থাৎ সেকেন্ড দিনের যেটা পেপার 2 যেটা বলে, পেপার 2 এর দিন থাকে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন থেকে 15টা কোশ্চেন থাকে এবং কয়েকটা সিস্টেম থেকে ডেভিডসনের বাইরেও কিছু পড়া লাগে, স্পেশালি ফিজিওলজি পড়া লাগে। সেটার মধ্যে এন্ডোক্রাইন একটা। এন্ডোক্রাইন ফিজিওলজিও আপনাদের পড়তে হবে। সেটা ডেভিডসনের ফিজিওলজি তো অবশ্যই পড়তে হবে। এছাড়া গ্যাননের ফিজিওলজি লাগে, যেটা আমরা ভীষণ থেকেই পড়ি ইউজুয়ালি। গ্যানন তো পুরো পড়া সম্ভব হয় না, ভীষণ থেকেই পড়লেই মোটামুটি হয়। ঠিক আছে, তাহলে আচ্ছা, overview of endocrinology, that is endocrine anatomy physiology, এটা ইনফিনিটি স্টার। থাইরয়েড গ্ল্যান্ড ট্রিপল স্টার। রিপ্রোডাক্টিভ সিস্টেম 2টা স্টার। প্যারাথাইরয়েড 3টা স্টার। অ্যাড্রিনাল গ্ল্যান্ড 3টা স্টার। প্যানক্রাইস এন্ড জিআইটি এন্ডোক্রাইন এটা 2টা। হাইপোথ্যালামাস পিটুইটারি 3টা স্টার। ডিসঅর্ডার অফ মাল্টিপল এন্ডোক্রাইন গ্ল্যান্ড এখান থেকে 3টা স্টার। এই সব মিলে আপনার 15টা কোশ্চেন আসবে। আচ্ছা, ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখানে কিছু ছবি আছে দেখেন। হাতের ক্ষেত্রে যেরকম অ্যাক্রোমেগালিতে যে হ্যান্ড গুলো অনেক বড় বড় থাকে, এদিকে বলা হয় স্প্রেড লাইট চেঞ্জেস। দেখেন এখানে আমার ক্রিজে কিছু পিগমেন্টেশন আছে, যেটা অ্যাডিসনস এর ক্ষেত্রে পাওয়া যায়। আমরা আজকে পড়বো প্রিটিবিয়াল মিক্সিডিমা। যেটা হচ্ছে দেখেন প্রিটিবিয়াল মিক্সিডিমা। প্রিটিবিয়াল মিক্সিডিমা অর্থাৎ টিবিআরসির সামনে, টিবিআর আগে মিক্সিডিমা পাওয়া যায়। এটাকে মাল্টিনোডুলার গয়টারের ছবি আছে, এগুলো আপনারা সবাই জানেন আশা করি আমরা। আচ্ছা, ভিটিলিগো আছে, অর্গান স্পেসিফিক অটোনমিক ডিজিজ। আচ্ছা, গতদিন ভিটিলিগো একজনকে পড়া দিয়েছিলাম, ভিটিলিগো আর অ্যালবিনিজম। কাকে দিয়েছিলাম জানো? কে কে আছে দেখি। ভিটিলিগো অ্যালবিনিজম কাকে পড়া দিয়েছিলাম? পাভেল ভাই ছিলেন নাকি? কাকে দিয়েছিলাম যে একটা পড়া ছিল ভিটিলিগো অ্যালবিনিজম? না, ওটা একটা আপুকে দিছিলেন। আপুকে দিয়েছিলাম, রাইহানা আপু বা এরকম কাউরে, তাই না? বা দুইজন ছিল। ওই তো এই উইক 2 উইকে কাজটা করেন নাই। আর একটাও ছিল, ইনফেকশাস নিয়ে একটা পড়া দেওয়া ছিল, সেটাও করেন নাই। তিনিও করেন নাই। 2টা পোস্ট আমাদের পেন্ডিং আছে, কিন্তু আপনারা করে দিয়ে দিন। ওকে, আচ্ছা, এক্সামিনেশন ক্ষেত্রে দেখেন এখানে কিছু এক্সামিনেশন আছে। ভিজুয়াল ফিল্ড, bitemporal hemianopia is a classical findings of pituitary macroadenomas. পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমার একটা ক্লাসিক্যাল ফাইন্ডিং হচ্ছে বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া। অর্থাৎ টেম্পোরাল লোবের 2 সাইডে সে দেখতে পারবে না। এই পেশেন্টগুলো ইউজুয়ালি দেখা যাচ্ছে বাইরের দেশে গাড়ি চালাইতে গেলে সাইডের ল্যাম্প পোস্ট বা সাইডের কোনো কিছুর সাথে ধাক্কা খায়, অর্থাৎ টেম্পোরাল 2টা সাইড নষ্ট হয়ে যায়। এরকম সিনারিও দিয়েও পেশেন্ট আসে। আচ্ছা, গ্রেভস অপথলমোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রোপটোসিস পেতে পারি, লিড রিট্রাকশন পেতে পারি। লিড রিট্রাকশন দেখেন যে আপার লিড যেটা আছে, আপার আইলিড যেটা আছে, সেটা ঠিক মতো মানে লোয়ারটা যতটা নামছে আপারটা দেখেন ততটা নামে নাই। ঠিক আছে, এই যে এই দাগ থেকে দেখেন অনেক দূরে আছে, অর্থাৎ সে রিট্রাক্ট হয়ে আছে। ঠিক আছে, রিট্রাক্ট হয়ে আছে। ঠিক আছে, লোয়ারটা দেখেন, লোয়ার থেকে আপারটা ব্যাকওয়ার্ড যদি থাকে সেটাকে বলা হয় লিড রিট্রাকশন।
এক্সামিনেশন আমরা থাইরয়েড করব, থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন সাইড থেকে করতে হয়। পালপেশনে এক্সামিনেশন আমরা বলি পেশেন্টকে ঢোক গিলতে। নেকে অন্য কোনো সোয়েলিং থেকে থাইরয়েডকে আলাদা করার জন্য লাগে হচ্ছে আপনার সোয়ালোইং। তো থাইরয়েড মুভস অন সোয়ালোইং। নেক্সট আমরা পেশেন্টের অসকালটেট করে দেখবো কোনো থাইরয়েড ব্রুই আছে কিনা। থাইরয়েড ব্রুই থাকার পরে আমাদের হার্ট অসকালটেট করতে হবে যে হার্টে কোনো মারমার আছে কিনা, সেটাই কি ওখানে রেডিয়েট হচ্ছে কিনা, আদারওয়াইজ ইজ দেয়ার ব্রুই প্রেজেন্ট। আর যদি থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেটা রেট্রো এক্সটার্নাল কিনা, মানে অর্থাৎ নিচের দিকে নেমে আসছে কিনা, তাহলে সেটা পারকাস করে দেখতে হয়। এছাড়া কিছু সিস্টেমিক ফিচার এগুলো দেখা লাগে। অ্যাবনর্মাল ফাইন্ডিংস, এটা একটা স্টার দেন। অ্যাবনর্মাল ফাইন্ডিংস কি, আমরা একটা গয়টার পেলাম, সেটা হচ্ছে ডিফিউজ সফট গয়টার, ডিফিউজ সফট গয়টার উইথ ব্রুই, তাহলে সেটা ডায়াগনোসিস হচ্ছে গ্রেভস ডিজিজ। আর যদি দেখি ডিফিউজ ফার্ম গয়টার, তাহলে ডায়াগনোসিস হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। ডিফিউজ টেন্ডার গয়টার, ডিফিউজলি এন্টার হচ্ছে পুরো জায়গাটাই বড় হয়েছে এবং সেটা টেন্ডার, ডায়াগনোসিস ইজ সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস। সার্ভাইকাল লিম্ফাডেনোপ্লাসি থাকলে আমরা চিন্তা করি সেটা কার্সিনোমা হতে পারে। ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি, এটা ট্রিপল স্টার, ইনফিনিটি স্টার, এখান থেকে কোশ্চেন আসে। প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, এগুলো ডাইরেক্ট মেটাবলিক সিগন্যালের মাধ্যমে আসে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন আসে, সেটা পোর্টাল ব্লাডের মাধ্যমে ড্রেইন হয়। আর পোস্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো নার্ভ অ্যাকশনের মাধ্যমে আসে। প্রত্যেকটা হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে মেকানিজম অফ অ্যাকশন দেয়। কেউ কেউ আপনার ইন্ট্রাসেলুলারি কাজ করে, কেউ কেউ সেল রিসেপ্টরের সাথে কাজ করে। তো আপনাদের এগুলো ফিজিওলজি থেকে পড়তে হবে। কেউ কেউ জিন এক্সপ্রেশনের মাধ্যমে কাজ করে, স্পেশালি স্টেরয়েড হরমোনগুলো, স্টেরয়েড T3। এখানে একটা ছবি আছে দেখেন, এটা হচ্ছে নরমাল একটা ন্যাচারাল জানি আমরা, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা পিটুইটারি, এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল আসে, সিগন্যাল আসার পরে অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন আসবে, হরমোন আসার পরে সেটা একটা গ্ল্যান্ডে যাওয়ার পরে সেটা অর্থাৎ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে মেকানিজম অফ অ্যাকশন দেয়। আমরা সবাই জানি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে 6টা হরমোন আসে এগুলো ডাইরেক্ট ব্লাডের মাধ্যমে রিলিজ হয়, পোর্টাল ভেসেলস এর মাধ্যমে আসে। আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে যেগুলো আসে সেটা হচ্ছে নার্ভ অ্যাকশনের মাধ্যমে আসে। ক্লাসিফিকেশন অফ এন্ডোক্রাইন ডিজিজ, এটা একটা স্টার দেন। এই যে ফিগারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ট্রিপল স্টার। এই ফিগার আমাদের বারবার লাগবে। দেখেন আমরা দেখতেছি hypothalamus, pituitary, gonads, target organ and function. হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন আসে সবগুলোই যেখানে দেওয়া আছে। হাইপোথ্যালামাস থেকে এই যে জিএনআরএইচ, টিআরএইচ, ডোপামিন, জিএইচআরএইচ, টিআরএইচ, ভ্যাসোপ্রেসিন এন্ড অক্সিটোসিন এগুলো আসতেছে। আচ্ছা এই পর্যন্ত, এই চারটা ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি থেকে, আর এইগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এগুলো আমরা একটা একটা করে দেখবো। তো আমরা আজকে এখানে দেখি হাইপোথ্যালামাস থেকে আসে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোনের দুইটা অ্যাকশন আছে। একটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে সে কাজ করে টিএসএইচ রিলিজ করে, টিএসএইচ রিলিজ করে, সেই টিএসএইচ থাইরয়েড গ্ল্যান্ডে যায়, থাইরয়েড গ্ল্যান্ডে যাওয়ার পরে সেখান থেকে T3, T4 রিলিজ করে, সেটা ফার্দার মেটাবলিজমে হেল্প করে। আজকের আমাদের আলোচনা হচ্ছে এই হলুদ কালারের এটা নিয়ে স্পেশালি। তাহলে T3 দেন আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে রেগুলেশন করে। তো আপনার এগুলো কিন্তু সিঙ্গেল বেসটা আসতে পারে। রেগুলেশন করে কোনটা? T3, T4 দুইটাই অপশনে থাকবে, বাট রেগুলেশন কিন্তু করতেছে অনলি T3। আচ্ছা থাইরোট্রপিন রিলিজিং হরমোনের দেখেন এখান থেকে আর একটা দাগ রয়েছে, অর্থাৎ সে প্রোলাকটিন সিক্রেশনকেও বাড়ায় দেয়, প্রোলাকটিন সিক্রেশনকেও বাড়ায় দিচ্ছে, অর্থাৎ এর উপরেও তার একটা ইফেক্ট আছে, যে করাস্ট্রোতে বোঝাচ্ছে। অর্থাৎ যখন থাইরোট্রপিন রিলিজিং হরমোন আসতেছে সে একসাথে টিএসএইচ বাড়াচ্ছে এবং প্রোলাকটিন বাড়াচ্ছে। প্রোলাকটিন ব্রেস্টের উপরে কাজ করে ল্যাকটেশনে কাজ করবে।
এই যে জিনিসগুলো বললাম এগুলো দেখেন প্রত্যেকটা হরমোনের উপর নির্ভরশীল, ঠিক আছে? কিন্তু কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে যেগুলো হরমোনের উপর নির্ভরশীল না, মেটাবলিক কনসেন্ট্রেশন বা মেটাবলিক্যালি এরা নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি বলি হরমোনের উপর নির্ভরশীল কেমন করে, টিএসএইচ কতটুকু আসবে এটা নিয়ন্ত্রণ করে টিআরএইচ, তাই না? কিন্তু কিছু হরমোন আছে যেগুলো এই হরমোনের উপর ডিপেন্ডেন্ট না। এক্সাম্পল কি কি আছে, এগুলো লাগে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন আসবে কি আসবে না এটা নির্ভর করে আপনার বডির ক্যালসিয়ামের উপরে, কোনো হরমোনের উপর নির্ভর করে না। অ্যাড্রেনাল জোনা গ্লোমেরুলাসা, জোনা গ্লোমেরুলাসা থেকে মিনারেলোকর্টিকয়েড আসবে কি আসবে না এটা নির্ভর করে রেনিন অ্যাঞ্জিওটেনসিনের উপরে। ইভেন এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, দ্যাট ইজ ইনসুলিন সিক্রেশন হবে কি হবে না এটা নির্ভর করে গ্লুকোজের উপরে, কোনো হরমোনের উপর নির্ভর করে না। এই তিনটা আছে, আরো তিনটা আছে, সেটা হচ্ছে কিডনি, অ্যাড্রেনাল মেডুলা আর প্লাসেন্টা। কিডনি, অ্যাড্রেনাল মেডুলা, প্লাসেন্টা, তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর এগুলো, এই ছবিটা আমাদের বারবার লাগবে, খুব অনেক কিছু আছে এখান থেকে দেখার জন্য। প্রিন্সিপালস অফ এন্ডোক্রাইন ইনভেস্টিগেশনের প্রিন্সিপালস, আমরা যদি কখনো দেখি যে প্রিন্সিপাল কি টাইমিং অফ মেজারমেন্ট, আমরা দেখবো যে বিভিন্ন হরমোন বিভিন্ন সময় বাড়া কমা হয়। চয়েস অফ বায়োকেমিক্যাল টেস্ট, যদি হরমোন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা স্টিমুলেশন টেস্ট করি, আর যদি এক্সেস থাকে তাহলে সাপ্রেশন টেস্ট করি। সহজ কথা একটা। নেক্সট হচ্ছে আমরা 18(3) বক্সে যাই। এন্ডোক্রাইন ডিজিজ গুলো কিছু নন স্পেসিফিক প্রেজেন্টেশন নিয়ে আসলে আসে। যেমন ধরেন লেথার্জি এবং ডিপ্রেশন। লেথার্জি এবং ডিপ্রেশন থাকলে এন্ডোক্রাইন কোনো কিছু চিন্তা করা একটু কঠিন, তারপরেও চিন্তা করতে হবে। ওয়েট গেইন, ওয়েট লস, পলিইউরিয়া, পলিডিপসিয়া, হিট ইনটলারেন্স, প্যালপিটেশন, হেডেক, মাসেল উইকনেস এন্ড কোসেনিক ফিচার্স। স্পেশালি আমরা মাসেল উইকনেস যেটা জানি, প্রক্সিমাল মাসেল উইকনেস, আমরা আগেই বলেছিলাম রিউমাটোলজিতে পড়ানোর সময় প্রক্সিমাল মাসেল উইকনেস, প্রক্সিমাল মাসেল উইকনেসের কজের মধ্যে আমরা কিন্তু পড়েছিলাম। তো এই জিনিসটা আমরা ওখান থেকেই পড়বো। ওখানে আরো অনেকগুলো কজ আছে, থাইরোটক্সিকোসিস, কুশিং সিনড্রোম, হাইপোক্যালেমিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপোগোনাডিজম। প্রক্সিমাল মাসেল উইকনেস বলে এরকম কিছু ড্রাগসের নাম বলতে পারবেন? ড্রাগস কজিং প্রক্সিমাল মাসেল উইকনেস, অ্যাটলিস্ট একটা ড্রাগের নাম বলেন তো। এনিওয়ান? অ্যান্টিডিপ্রেসেন্ট। প্রক্সিমাল মাসেল উইকনেস করে একটা ড্রাগ বললে বলতে হবে স্টাটিন। স্ট্যাটিন। স্টাটিন খুব কমনলি আপনারা পাবেন, এখন সবাই স্টাটিন খাই তো। আচ্ছা, তারপর ওয়েট গেইন, ওয়েট লস, কোন কোন কন্ডিশনে ওয়েট গেইন হয়, কোন কোন কন্ডিশনে ওয়েট লস হয়, এটা ইম্পর্টেন্ট। পলিইউরিয়া, পলিডিপসিয়া, তো আমরা এইভাবে বলি যে ডায়াবেটিস লাইক প্রেজেন্টেশন নিয়ে ডায়াবেটিস ছাড়া আর কি ডিজিজ আসতে পারে। ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস হলে হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপোক্যালেমিয়া। হাইপার প্যারাথাইরয়েডিজম এন্ড হাইপোক্যালেমিয়া, এই দুইজনও হচ্ছে আপনার ডায়াবেটিস লাইক প্রেজেন্টেশন নিয়ে আসে। হেডেক কে কে আসে? অ্যাক্রোমেগালি, পিটুইটারি টিউমার, ফিওক্রোমোসাইটোমা। আমরা থাইরয়েড গ্ল্যান্ডে চলে যাই, থাইরয়েড ড্রামস, ট্রিপল স্টার টপিকস, ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি, ইনফিনিটি স্টার, সব পড়তে হবে। এটা মেইনলি ফিমেলকে ইফেক্ট করে। আচ্ছা, থাইরয়েড হরমোনে দেখেন, আমরা যদি একটা ছবি দেখি থাইরয়েড হরমোনে, এটা হচ্ছে থাইরয়েড সেল। থাইরয়েড হরমোনের যে থাইরয়েড সেল, এই যে লাল গুলো হচ্ছে ব্লাড ভেসেল। থাইরয়েড সেলের দুইটা অংশ, বাইরের দিকে যে সেল সেটা হচ্ছে ফলিকুলার সেল, ভিতরের দিকে যে ফাঁকা অংশটা বা গহ্বর টাইপসের আছে এটাকে বলা হয় কলয়েড। এটাকে বলা হয় কলয়েড। আর মাঝখানে যে সেলগুলো আছে, এই যে এই একটা, এই একটা, এইগুলো থাইরয়েড সেলের পাশে স্পেশালি ফলিকুলার সেলের পাশে যে সেলগুলো আছে তাদেরকে বলা হয় প্যারা ফলিকুলার সেল। ফলিকুলার সেলের পাশে যে আছে তাকে বলা হয় প্যারা ফলিকুলার সেল। এখান থেকে আসে ক্যালসিটোনিন, গ্লাইসিটোনিন। ক্যালসিটোনিন আমি জাস্ট একটু দাঁড়াই দিই, প্যারা ফলিকুলার সেল, এটা সি সেল থেকে ক্যালসিটোনিন আসে। Iodine is the key substrate for thyroid hormone synthesis.
Thyroid hormone, thyroid secretes T4, mainly and small amount of T3, and 85% T3 comes from T4 but monoiodinase enzyme, যেটা বিভিন্ন টিস্যুতে অ্যাক্টিভ থাকে। সেলেনিয়াম ইজ দ্য ইন্টিগ্রেট পার্ট অফ মোনোআয়োডিনেজ। T4 এর হাফ লাইফটা অনেক বেশি, অ্যাবাউট 1 উইক, আর T3 এর কম, অনলি 18 ঘন্টা। T4 T3 তে কনভার্ট হতে পারে, সেটাকে বলা হয় রিভার্স T3। T3 T4 ইউজুয়ালি বাইন্ডিং অবস্থায় থাকে এবং তারা ডাইভার্স অ্যাকশন দেয়। ইউজুয়ালি যে অ্যাকশনটা দেয় সেটা হচ্ছে 3T3। TSH is usually recognized most useful investigation for thyroid function. ছবি দেখা একটা। আচ্ছা, নরমালি এই জায়গাটায় আমরা আবারও বলতেছি, এটা হচ্ছে একটা থাইরয়েড সেল। এটা হচ্ছে থাইরয়েড সেল। থাইরয়েড সেলের দুইটা অংশ, একটা হচ্ছে ফলিকুলার সেল আর হচ্ছে কলয়েড, মাঝখানে আছে প্যারাফলিকুলার সেল। তো থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য দুইটা র ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে টাইরোসিন। একটা হচ্ছে আয়োডিন, যেটা আমরা ডায়েটের মাধ্যমে পাই, আর একটা হচ্ছে টাইরোসিন। টাইরোসিন কিছুই না, টাইরোসিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, আমরা জানি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তো এই টাইরোসিন থেকেই তৈরি হয় আপনার থাইরোগ্লোবিউলিন। টাইরোসিন থেকেই তৈরি হয় থাইরোগ্লোবিউলিন। তো থাইরোগ্লোবিউলিনটা তৈরি হওয়ার পরে দেখেন 1 নম্বর স্টেপে যে থাইরোগ্লোবিউলিনটা ফলিকুলার সেল থেকে, এই যে ফলিকুলার সেল থেকে ভিতরের দিকে অর্থাৎ কলয়েডের ভিতরে সিক্রেট হবে। থাইরোগ্লোবিউলিনটা সিক্রেট হলো। তাহলে থাইরোগ্লোবিন যেটা ফলিকুলার সেলে সিনথেসিস হয়েছিল সেটা বর্তমানে অবস্থান করতেছে কলয়েডে, এই যে কলয়েড, এই গহ্বরের ভিতরে। আচ্ছা, আরেকটা র ম্যাটেরিয়াল হচ্ছে আয়োডাইড। আয়োডাইড কি করবে? আয়োডাইড এই যে ব্লাডের মাধ্যমে আসবে, ব্লাড থেকে এখানে আসার পরে একটা ট্রাপিং এর মাধ্যমে এই এক্সট্রাসেলুলার ফ্লুইড আর কি ব্লাড থেকে ফলিকুলার সেলের মধ্যে প্রবেশ করবে। ইনঅর্গানাইক আয়োডাইড, দেখেন, ইনঅর্গানাইক আয়োডাইড ইজ অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য ফলিকুলার সেল। ফলিকুলার সেলের মধ্যে সে প্রবেশ করবে, এটাকে বলা হয় ট্রাপিং, আয়োডিন ট্রাপিং। আয়োডিন ট্রাপিং হওয়ার পরে সে যুক্ত হবে থাইরোগ্লোবিউলিনের সাথে। থাইরোগ্লোবিউলিন আছে আপনার ফলিকুলার কলয়েডে। এখান থেকে যাওয়ার পরে 3 নম্বর স্টেপে সে কলয়েডে প্রবেশ করবে। এখান থেকে প্রবেশ করার উপায় কি? একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে। ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে পেনডেন ট্রান্সপোর্টার। তো অনেক সময় এই ট্রান্সপোর্টটা অনেকের দেহে জেনেটিক্যালি অ্যাবসেন্ট থাকে, সেটাকে বলা হয় পেনড্রেড সিনড্রোম। পেনড্রেড সিনড্রোম। আচ্ছা, আয়রনটা যখন সেখানে প্রবেশ করবে তারপরে সেটা একটা এনজাইম আছে আয়োডিন পার অক্সিডেজ। আয়োডিন পার অক্সাইডের মাধ্যমে দুইটা একসাথে যুক্ত হবে, কে কে? থাইরোগ্লোবিলিন এবং আয়োডাইড। থাইরোগ্লোবিলিন এবং আয়োডাইড যখন একে অন্যের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় আপনার অর্গানিফিকেশন হলো, কাপলিং হলো। অর্থাৎ এরা যুক্ত হয়ে তৈরি করবে এমআইটি, মোনোআয়োডোথাইরোনেজ অর ডাইআয়োডোটাইরোসিন। এমআইটি, ডিআইটি এগুলো তৈরি করবে। তাহলে দেখেন, টিজির সাথে থাকবে এমআইটি, ডিআইটি। এবার একটা ডিআইটির সাথে যদি একটা এমআইটি যুক্ত হয় তাহলে তৈরি হবে ডিআইটি আর এমআইটি মিলে, ডিআইটি এমআইটি মিলে ট্রাই আয়োডোথাইরোনিন T3। আর যদি দুইটা ডিআইটি যুক্ত হয় তাহলে তৈরি করবে T4। এইভাবে এই যে কোলয়েডে T3 এবং T4 হরমোনগুলো তৈরি হয়। T3 এবং T4 হরমোনগুলো তৈরি হয়। তৈরি হওয়ার পরে সে আবার এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় সেলের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ তৈরি হলো কোলয়েডে, তৈরি হওয়ার পরে সে চলে আসবে সেলের ভিতরে। সেলের ভিতরে যখন আসবে তখন একটা প্রোটিয়েলেজ এনজাইম থাকে। প্রোটিয়েলেজ এনজাইমগুলো কি করবে? এই থাইরোগ্লোবিলিন থেকে এমআইটি, ডিআইটি এদেরকে আলাদা করে ফেলবে, T3 T4 ওদেরকে সব আলাদা করে ফেলবে। দেখেন এই যে এমআইটি, ডিআইটি, T3 T4 এগুলো আলাদা হয়ে গেছে। এমআইটি, ডিআইটি থেকে আবার আয়োডাইড তৈরি হবে, সেটা আবার রিসাইকেল করবে। টিজি তৈরি হবে, সেটা আবার কোলয়েডে প্রবেশ করবে। বাকি থাকলো T4 আর T3, সেটা ব্লাডে আসবে। এটা এই যে একটা ব্লাডে চলে আসলো। ব্লাডে আসার পরে
90%, মোর দ্যান 90% তারা, মোর দ্যান 99%, সরি, তারা থাইরয়েড বাইন্ডিং গ্লোবিনের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ তারা বাউন্ড অবস্থায় থাকবে। অনলি 1%, স্পেশালি লেস দ্যান 1% থাকে ফ্রি T4 অ্যান্ড T3, এবং এরাই আপনার বায়োকেমিক্যাল অ্যাকশন করে, ঠিক আছে। এবং এই 1% এর মধ্যে আবার থাকে বেশি কে, T4। T4 থাকে আপনার 80%, T4 মেজরিটি থাকে, এবং T4 থেকেই তৈরি হয় T3, T4 থেকে তৈরি হয় T3। সামটাইম T4 থেকে রিভার্স T3ও তৈরি হয়। রিভার্স T3 এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে T4 এবং T3 তৈরি হয়, তারাই আপনার বায়োকেমিক্যাল যাবতীয় অ্যাকশন করে, তারাই যাবতীয় অ্যাকশন করছে। আমি কি সিনথেসিস মেকানিজমটা বুঝাইতে পারছি? আর একবার বলা লাগবে? বুঝতে পারছেন সবাই? একটু কঠিন আছে। বোঝা গেছে, আর একটা ওভারভিউ দিবেন নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ওভারভিউ দিয়ে যাই। তাহলে হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য র ম্যাটেরিয়াল হচ্ছে দুইটা, একটা হচ্ছে টাইরোসিন আর একটা হচ্ছে আয়োডাইড। টাইরোসিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড টাইরোসিন থেকে তৈরি হয় থাইরোগ্লোবিউলিন, সেটা ফলিকুলার সেল থেকে কোলয়েডে আসে। আর আয়োডাইড আমরা ফুডের মাধ্যমে পাচ্ছি, সেটা হচ্ছে আয়োডিন ট্রাপিং এর মাধ্যমে আপনার ফলিকুলার সেলের মধ্যে প্রবেশ করবে। ফলিকুলার সেলের মধ্যে প্রবেশ করার পরে সেটা অর্গানিফাইড হবে, অর্গানিফাইড হওয়ার পরে সেটা কোলয়েডে প্রবেশ করবে একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে, যাকে বলা হয় পেনড্রেন ট্রান্সপোর্টার। প্রবেশ করার পরে থাইরোগ্লোবুলিন এবং আয়োডিন একসাথে যুক্ত হয়ে তৈরি করবে এমআইটি ডিআইটি। পরবর্তীতে এমআইটি ডিআইটি মিলে T3 এবং T4 তৈরি করবে। সেই T3 T4 ফলিকুলার সেলে প্রবেশ করবে, তখন একটা প্রোটিওলাইসিস এনজাইমের মাধ্যমে এমআইটি ডিআইটি T3 T4 আলাদা হয়ে যাবে। এমআইটি ডিআইটি রিসাইকেল হবে, T3 T4 ব্লাডে চলে আসবে, মেইনলি আসবে T4, T4 এসে আপনার পরবর্তীতে কনভার্ট হয়ে যাবে T3 তে এবং রিভার্স T3 তে। এটাই হচ্ছে আপনার মেইন মেকানিজম, ঠিক আছে। এবং এই T3 যখন বেশি থাকবে তখন হচ্ছে আপনার টিএসএইচ সিক্রেশন কম হবে। এবং এই যে যতগুলো স্টেপ বললাম 1 থেকে 8 পর্যন্ত, এই সবগুলো স্টেপকে অ্যাগ্রাভেট করে বা স্টিমুলেট করে টিএসএইচ হরমোন। তারপরে টার্গেটে কি করে দেখেন, মেটাবলিক রেট বাড়ায়, increase metabolic rate, mimic beta adrenergic receptor activation, CNS activation, bone demyelination, cellular differentiation। এটা জাস্ট মনে রাখা যায় এভাবে বি এন্ড সি। বি ফর বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ মেটাবলিজম বাড়ায় দেয়। বি ফর বেটা 1 adrenergic অ্যাকশন, দ্যাট ইজ হার্ট রেট বাড়ায় দিবে, গাট মোটিলিটি বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। বি ফর বোন ডিমাইলিনেশন, দুটা গেল। আর সি তে হচ্ছে সিএনএস অ্যাক্টিভেশন, এন্ড সি তে হচ্ছে সেলুলার ডিফারেন্সিয়েশন। এই যে পাঁচটা ফাংশন যেটা বলছে, এটা থেকেই নির্ভর করে একটা থাইরয়েড ফাংশনের পেশেন্ট আপনার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে। ধরেন একটা পেশেন্টের যদি থাইরয়েড মাঝখানে একটা কি বুঝতে পারি? বি আর সি, বিতে বি তে বি আর সি, হ্যাঁ ঠিক বি আছে। তে আচ্ছা, এটা থেকে আপনি বুঝতে পারবেন থাইরয়েডের ডিজিজের পেশেন্ট আপনার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে। ধরেন একটা পেশেন্টের যদি T3 বেশি হয়ে যায় বা T4 বেশি হয়ে যায়, দ্যাট ইজ সে যদি থাইরোটক্সিকোসিস হয়, তার মেটাবলিক রেট অনেক বেশি হবে, বেসাল মেটাবলিজম অনেক বেশি হবে। বেসাল মেটাবলিজম অনেক বেশি হওয়া মানে সে তার বডিতে বেশি বেশি খাওয়া দাওয়া করবে, কারণ তার বেশি বেশি এনার্জি দরকার, তার অ্যাপিটাইট বেড়ে যাবে, কিন্তু তার গায়ে লাগবে না, অর্থাৎ সে রোগা হয়ে যাবে, অর্থাৎ ওয়েট লস উইথ ইনক্রিজড অ্যাপিটাইট, এটা বোঝা যাচ্ছে। তারপরে দেখেন আবার একই কথায় যদি পেশেন্টের T3 T4 কম থাকে, তাহলে দেখেন সে নর্মাল ডায়েটেও তার কোনো মেটাবলিজম হবে না, তার ওয়েট গেইন হবে, যেটি হাইপোথাইরয়েডিজম। আবার আসেন মিমিক বেটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, বেটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর যদি বিটা 1 বেড়ে যায়, তাহলে
পালস এই বেড়ে যাবে, প্যালপিটেশন হবে, দ্যাট ইজ ট্যাকিকার্ডিয়া ইন হাইপারথাইরয়েডিজম আর ব্র্যাডিকার্ডিয়া ইন হাইপোথাইরয়েডিজম। গাট মোটিলিটি বেড়ে যাবে মানে পেরিস্টালসিস বেড়ে যাবে, অর্থাৎ ডায়রিয়া ইন হাইপারথাইরয়েডিজম, কনস্টিপেশন ইন হাইপোথাইরয়েডিজম। সিএনএস অ্যাক্টিভেশন, ব্রেন যদি অ্যাক্টিভ না হয়, আমরা জানি হাইপার পেশেন্ট গুলো কিডনিজম যেটা হয়, বোকাশোকা হয়। বোন ডিমিনারেশন মানে আপনার আমরা অস্টিওপোরোসিসের একটা কজ করেছিলাম, সরি, অস্টিওপোরোসিসের একটা কজ কিন্তু করেছিলাম থাইরোটক্সিকোসিস, ডিমিনারেশন হচ্ছে। তো এইগুলো কিন্তু ফাংশন থেকে পড়লে মনে থাকে আসলে। তাহলে এই জিনিসগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে আপনার কাছে। এটা থাইরোটক্সিক প্রেজেন্টেশন গুলো কেমন হবে, এটা থাইরোটক্সিকোসিস, হাইপারথাইরয়েডিজম এরকম। যখন কিনা এই ডিজিজের অ্যাক্টিভিটি বেড়ে যায়, T3 T4 বেড়ে যায়, এটাকে বলা হয় থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। থাইরোটক্সিকোসিস ট্রিপল স্টার টপিক, এই বক্সটা হচ্ছে ট্রিপল স্টার, এটা আমরা শেষে পড়বো, পরে পড়বো। কজেস অফ থাইরোটক্সিকোসিস, তাহলে থাইরোটক্সিকোসিসের মোস্ট কমন কজ হচ্ছে দেখেন গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ 76%। এছাড়া আছে মাল্টিনিউক্লিয়ার গয়টার, সলিটারি থাইরয়েড অ্যাডিনোমা, থাইরয়েডাইটিস, that is subacute but deep urban thyroiditis, postpartum thyroiditis, iodide induce, TSH induce, তারপর extra thyroidal source আর follicular carcinoma metastasis। এটি ট্রিপল স্টার টপিক। নেক্সট হচ্ছে পেশেন্টের তাহলে আচ্ছা, মোস্ট কমন ফিচার তাহলে কি আসতেছে, ওয়েট লস, নরমাল আর ইনক্রিজ অ্যাপিটাইট, হিট ইনটলারেন্স, প্যালপিটেশন, এগুলো ট্রিকল ডেডলেস, ট্রাকিকার্ডিয়া, লিড ল্যাপস, এগুলো হচ্ছে কমন সাইন। অল কজ, দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, অল কজ অফ থাইরোটক্সিকোসিস ক্যান কজ lead lag and deep retraction due to potentiation of sympathetic innervation of levator palpebral muscle, but only Graves disease feature করে Graves ophthalmopathy, periorbital edema, conjunctival irritation, exophthalmos, diplopia, pretibial mixed edema, thyroid ectopathy, that is specific for Graves disease। তাহলে এখানে যতগুলো কথা আছে এগুলো সব Graves এর জন্য স্পেসিফিক। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি করব, T3 T4 TSH, বুঝতেই পারছেন, T3 T4 TSH করব। কি চেঞ্জ হবে, T3 T4 বেড়ে যাবে, TSH কমে যাবে থাইরোটক্সিকোসিসের পেশেন্ট। T3 T4 বেড়ে যাবে থাইরোটক্সিকোসিসের পেশেন্ট, আর TSH টা কমে যাবে, তাই না? যখনই এরকম পাইলাম তখনই বুঝলাম এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। নেক্সট আমরা যদি কজ বের করতে চাই, তাহলে আমরা যখন বায়োকেমিক্যালি কনফার্ম হব তখন থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি দেখতে পারি এন্ড রেডিও আইসোটোপ স্ক্যানিং করতে পারি। এছাড়া কিছু ফিচার্স আছে, যেমন ইসিজি করতে পারি, ট্যাকিকার্ডিয়া দেখার জন্য, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখার জন্য। আর হচ্ছে তাহলে আমরা দুটো বক্স এখানে দেখেছিল, এই যে এটা হচ্ছে আপনার থাইরোটক্সিকোসিসের বক্স। দেখেন আমি জিনিসগুলো বললাম, ওয়েট লস, হিট ইনটলারেন্স, এই যে হিট ইনটলারেন্স রেটিং, কেন হিট ইনটলারেন্স হচ্ছে, কারণ তার বেজাল মেটাবলিক রেট অনেক বেশি হচ্ছে, সবসময় গরম লাগতেছে, এই জন্য গরম সে সহ্য করতে পারছে না, প্যালপিটেশন, ট্রিমার, ইরিটেবিলিটি, অস্টিওপোরোসিস, ডায়রিয়া, স্টেটোরিয়া। তো আরো সহজভাবে বলা যায় যে থাইরোটক্সিকোসিস মানে সবকিছুই বেড়ে যাবে, চারটা জিনিস কমবে। কি কি দেখেন, একটা হচ্ছে ওয়েট লস, তারপরে মেনস্ট্রুয়েশন, লস অফ লিবিডো, এন্ড অ্যানাদার ইজ আপনার কোলেস্টেরল লেভেল। এই চারটা জিনিস হচ্ছে কমে যায়, বাকি সব জিনিসই মোটামুটি বেড়ে যাবে। বাকি সব জিনিস বেড়ে, এটা দেখেন সিস্টোলিক হাইপারটেনশন হলে উইথ ইনক্রিজ পালস প্রেশার, হাইপার রিফ্লেকশন, সবগুলো সময় নিয়ে পড়তে হবে, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু জায়গায় দিয়ে যাচ্ছে এগুলো নিজেদের পড়ানোর জিনিস। আচ্ছা, আর হাইপোতে বুঝতেই পারছেন, হাইপোতে সবকিছু কমে যাবে,
শুধুমাত্র তিনটা জিনিস বাড়বে। একটা হচ্ছে তার ওয়েট গেইন হবে, মেনস্ট্রুয়েশনটা বেড়ে যাবে, মেনস্ট্রুয়েশনে পাগলামি বেড়ে যাবে, দ্যাট ইজ সাইকোসিস। বাকি সব জিনিসই কমে যাবে। জিনিস কমে যাবে। আমরা কিছু অটো অ্যান্টিবডি দেখলাম, এই যে গ্রেপস এর ক্ষেত্রে, যেমন গ্রেপস এর ক্ষেত্রে মেইনলি পজিটিভ থাকে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি 95% ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়া থাইরোগ্লোবুলিন এবং থাইরয়েড পারঅক্সিডেজ পজিটিভ থাকতে পারে। আর যদি অটো ইমিউনো হাইপোথাইরয়েডিজম, দ্যাট ইজ হাসিমোটো বলা হয়, তাহলে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি পজিটিভ থাকে, ইপিএ পজিটিভ থাকে মেইনলি। এছাড়া আপনার থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে। তাহলে একটা পেশেন্ট আমাদের কাছে আসলে যদি থাইরয়েডক্সিকোসিস নিয়ে আসে, আমরা তার টিএসএইচ টিসি দেখার পরে রেডিও আইসোটোপ করতে পারি। ট্রিটমেন্ট হিসেবে আমরা কি দিতে পারি? ট্রিটমেন্ট হিসেবে আমরা তার ইনক্লুড অ্যান্টিথাইরয়েড ড্রাগ, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন অ্যান্ড সার্জারি। এছাড়া নন সিলেক্টিভ বেটা ব্লকার, দ্যাট ইজ প্রোপানোনল দেওয়া যাবে। এই ফিগারটা আমরা শেষে পড়বো, এটা 3টা স্টেপ দেন। আর যদি পেশেন্টের অ্যাজমা থাকে তাহলে সেক্ষেত্রে ভেরাপামাল ইজ এ গুড চয়েস। কিছু নন স্পেসিফিক ল্যাবরেটরি ফাইন্ডিংস ইন থাইরয়েড ফাংশন, 3টা স্টেপ। যেমন কিছু সেরাম এনজাইম বেড়ে যায়, এএলটি বেড়ে যায়, জিজিটি বেড়ে যায়, এএলপি বেড়ে যায়। এএলটি, জিজিটি, এএলপি, বিলিরুবিন, ক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, গ্লাইকোসিরিয়া, থাইরোটক্সিকোসিসের ফিচার। আর হাইপোথাইরয়েডিজমে কি বাড়ে? ক্রিয়েটিনিন কাইনেজ বাড়ে। আমরা সিকে রাইজ ক্রিয়েটিনিন কাইনেজ কি কি কারণে বাড়ে রিউমাটোলজিতে পড়েছিলাম, ওখানে কিন্তু হাইপোথাইরয়েডিজম ছিল। এখানে বাড়ে এএসটি এন্ড এলডিএস। হাইপার কোলেস্টেরিয়া, কোলেস্টেরল বেড়ে যায়। আমরা কোলেস্টেরল বাড়ার কজ যদি পড়ে থাকি, হাইপার কোলেস্টেরিয়ার কজ আমরা প্রথম দিকেই পড়েছিলাম, ওখানে কিন্তু একটা মোস্ট কমন কজের মধ্যে ছিল হাইপোথাইরয়েডিজম, প্রেগন্যান্সি এন্ড কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ। এই 3টা ছিল, আর কিছু ড্রাগ ছিল, তাহলে এখানে কিন্তু মেলানো যাচ্ছে। হাইপোনাট্রিমিয়া, কোন ধরনের হাইপোনাট্রিমিয়া হবে এখানে? কোন ধরনের হাইপোনাট্রিমিয়া হবে? এটাকে বলা হয় ডাইউলেশনাল হাইপোনাট্রিমিয়া বা ইউভলমিক হাইপোনাট্রিমিয়া। ইউভলমিক হাইপোনাট্রিমিয়ার কজ ছিল স্পেশালি 4টা, 2টা মনে রাখতে বলছিলাম, একটা হচ্ছে সিয়ার্ড এবং হাইপোথাইরয়েডিজম, এই 2টা ভুললে চলবে না। আচ্ছা, আমরা দেখলাম থাইরোটক্সিকোসিসের পেশেন্টের হার্ট রেট বেড়ে যায়, হার্ট রেট বাড়তে বাড়তে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে যেতে পারে, এবং সেটা হচ্ছে মোস্টলি ওল্ড পেশেন্টের হয়। তো এটা একটা কমপ্লিকেশন। এবং দেখা গেছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে ডিগক্সিন থেকে বেটা ব্লকারটা বেশি কার্যকরী, এবং তাদের থাইরয়েড ফাংশন নরমাল চলে আসলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। থাইরয়েডের যদি একটা মেডিকেল ইমার্জেন্সি, হাইপারথাইরয়েডের যদি একটা মেডিকেল ইমার্জেন্সির কথা বলি, তাহলে আপনাকে বলতে হবে সেটা হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস বা থাইরয়েড স্ট্রোম, লাইফ থ্রেটিং কন্ডিশন অফ থাইরোটক্সিকোসিস। থাইরয়েড হরমোন এত বেড়ে গেছে যে আপনার লাইফ থ্রেটিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাইফ থ্রেটিং হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কমনলি প্রিসিপিটেড বাই ইনফেকশন, কমনলি প্রিসিপিটেড বাই ইনফেকশন and inadequately prepared patient before thyroidectomy or few days after thyroid therapy. এদের ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট দিবেন? প্রোপানোনল, সোডিয়াম আইপোডেট অথবা লুগোসার্ডিন, নাম জানলেই হবে, ডেক্সামিথাসোন, অ্যামিওডারন আর কার্বিমাজল। দেখেন, এটা হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস যখনই সাসপেক্ট করবো তখনই পেশেন্টের এই স্কোরে ফেলতে হয়। স্কোর আপনাদের মুখস্থ করার দরকার নেই, বার্স ওয়ার্থস্কি স্কোরিং, বার্চ ওয়ার্টফস্কি, হ্যাঁ, উচ্চারণ রকম। স্কোরিং সিস্টেম কিভাবে দেখবো? আমরা টেম্পারেচার দেখবো, অর্থাৎ থাইরোটক্সিকোসিস পেশেন্টের টেম্পারেচার বেশি থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেশেন্টের দেখবো অ্যাজিটেশন থাকবে, ডেলিরিয়াম, সিজার, সাইকোসিস নিয়ে আসতে পারে পেশেন্টটা। থাইরোটক্সিকোসিস পেশেন্ট এরকম নিয়ে আসতে পারে। আমরা দেখবো যে তার জিআইটি কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, ডায়রিয়া, নৌশিয়া, ভমিটিং। সিভিএস এ তার হার্ট রেট বেশি থাকবে, পালস রেট দেখেন বেশি থাকবে, পালস রেট। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন
প্রেজেন্ট থাকবে। ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে হার্ট ফেলিওর থাকে। প্রিসিপিটিং হিস্ট্রি, দ্যাট ইজ ইনফেকশন, inadequately prepared or recently iodide therapy, radioactive iodine therapy, এই যদি হয় এগুলো হচ্ছে প্রিসিপিটিং হিস্ট্রি। এই জিনিসগুলো যদি থাকে তাহলে বুঝবো সেটা হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিসে চলে গেছে এবং এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। আপনাদের ভিতরে পড়ার দরকার নেই। যে কোনো থাইরোটক্সিক পেশেন্ট যদি ইনফেকশন থাকে এবং তার যদি দেখি হাই রাইজ টেম্পারেচার, ডেলিরিয়াম, অ্যাজিটেশন রয়েছে, পালস রেটটা অনেক বেশি, সেটা অ্যাক্টাল ফিব্রিলেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং ফিমেল অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে যদি হার্ট ফেলিওর থাকে আমরা থাইরোটক্সিক ক্রাইসিস আমাদের মাথায় আনতে হবে। এটা একটা কথা। আর একটা পেশেন্ট যদি একই রকম আসে, যে বেশিরভাগই আসে আছে ইনঅ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড, জাস্ট টোটাল থাইরয়েডক্টমি করলো তারপরে এরকম আসে, বা পার্শাল থাইরয়েডক্টমি করলো তারপরে এরকম আসে, অথবা আয়োডিন থেরাপি নিয়েছে, এরকম হিস্ট্রি থাকলে সেটা হচ্ছে প্রিসিপিটিং হিস্ট্রি, সেটা কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম আমরা আসি। হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট গুলো কিভাবে আসবে দেখেন, ভেরিয়াস কন্ডিশন বাট অটো ইমিউনো এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ থাইরয়েডক্সিস 90% কেসে ফিমেল আর দ্য মোস্ট 6 times more affected than male. হাইপোথাইরয়েডিজমের কজের মধ্যে কি আছে? অটো ইমিউনো, আমরা যতগুলো পাই তার মধ্যে মোস্ট কমন হচ্ছে অটো ইমিউনো, হাইড্রোজেনিক, ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, idiopathic iodine deficiency, congenital, infiltrative, and secondary hypothyroidism. Secondary hypothyroidism. Hypothyroidism, এটা একটা বক্স রাখি। এটা যেটা মনে রাখি 80 KI, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 80 KITI 80। KITI 80 কিস রে আমরা লিখতে পারি CIS। এতে হচ্ছে অটো ইমিউনো, দেন হচ্ছে আইতে হচ্ছে আইট্রোজেনিক, টিতে হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, আবার আইতে হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, তারপরে কিস, সি ফর কনজেনিটাল, I for infiltrative, S for secondary। এটা হচ্ছে আপনার নিউমোনিক হাইপোথাইরয়েডিজমের কজগুলো মনে রাখার জন্য। এবং আমরা যতগুলো কজ পাই তার মোস্ট কমনই হচ্ছে অটোইমিউনো কজ। এবং অটোইমিউনো কজে আমরা একটু আগে দেখলাম, স্পেশালি যদি হাসি মতো হয় তাহলে আপনার যে অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি পজিটিভ থাকে সেটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টি-টিপিও অ্যান্টিবডি বলা হয়। অ্যান্টি-টিপিও অ্যান্টিবডি, এছাড়া থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে। তাহলে ক্লিনিক্যাল কনসিকুয়েন্স কি হবে? যদি একটা পেশেন্টের লং টাইম থাইরোটক্সিকোসিস থাকে তার কিছু ফিচার্স আছে, আর যদি শর্ট টাইম থাইরোটক্সিকোসিস থাকে তার কিছু ফিচার্স থাকে। কজগুলোর মধ্যে অটোইমিউনো, ইট ইজ হাশিমোটোস, স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, আরেকটা দেখেন গ্রেভস ডিজিজ উইথ টিএসএস রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডিজ। খেয়াল করে দেখেন, আমরা একটু আগেই যখন পড়লাম হাইপারথাইরয়েডিজম মোস্ট কমন কজ ছিল গ্রেভস ডিজিজ, মোস্ট কমন কজ কিন্তু ছিল গ্রেভস ডিজিজ 76%। কিন্তু হাইপোথাইরয়েডিজমও গ্রেভস ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। কখন করবে? যখন গ্রেভস ডিজিজটা টিএসএস রিসেপ্টর ব্লকিং অটোঅ্যান্টিবডি প্রডিউস করবে। গ্রেভসটা টিএসএস রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি প্রডিউস করবে, তখন সে হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করে।
আইট্রাজেনিক কি, এই যে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন, এটার পরে পেশেন্ট হাইপোথাইরয়েডিজম আসতে পারে। থাইরয়েডেক্টমি বুঝতে পারছেন, ড্রাগস, কোন কোন ড্রাগস হাইপোথাইরয়েডিজম করে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কার্বিনজল, মেথিনজল, প্রোপাইলথাইরোসিন, অ্যামিওডারন, লিথিয়াম, অ্যামিওডারন এবং লিথিয়াম। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, আয়োডিন ডেফিসিয়েন্সি, এগুলোর মধ্যে কনজেনিটালের মধ্যে আছে, এগুলো পারবেন, ইনফিলট্রেটিভ অ্যামাইলোইডোসিস, রিডালস থাইরয়েডোসিস, সার্কোইডোসিস, আর টিএসএইচ রিসেপ্টর ডেফিসিয়েন্সি। আমরা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট কি কি ফিচার্স নিয়ে আসে আমি অলরেডি বললাম, আমরা শুরুতেই বলেছিলাম। কনসিকুয়েন্স গুলো কেমন হবে? A consequence of prolonged hypothyroidism is the infiltration of many tissues by mucopolysaccharide, hyaluronic acid and chondroitin sulfate। এই যে মিউকোপলিস্যাকারাইড এবং কন্ড্রোটিন সালফেট, এরা হচ্ছে আপনার মেটাবলিজমকে লুব্রিকেন্ট করার জন্য লুব্রিকেশনে কাজ করে। সহজ কথাই বলে, যখন মেটাবলিজম হয় তাহলে এরা লুব্রিকেটিং হিসেবে কাজ করে। এখন যে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট, তার তো আপনার মেটাবলিজমই হচ্ছে না, বেজাল মেটাবলিক রেটই কমে গেছে, তাহলে লুব্রিকেটিং যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আসলে কাজে লাগতেছে না, তো এগুলো বিভিন্ন অর্গানে বিভিন্ন জায়গায় জমা হবে। জমা হয়ে কি করবে দেখেন, যখন গলায় হবে তখন সেটা লো পিচ ভয়েস, পোর হেয়ারিং, স্লার্ড স্পিচ এরকম করবে ডিউ টু লার্জ টাং। সেটা কম্প্রেশন করতে পারে মিডিয়ান নার্ভকে, তখন কি হবে, কার্পাল টানেল সিনড্রোম হবে। ইনফিল্ট্রেশন অফ দ্য ডার্মিসে যখন চলে আসবে তখন সেটা নন পিটিং ইডেমা, দ্যাট ইজ মিক্সিডিমা করবে। মিক্সিডিমা মেইনলি কোথায় থাকে? হ্যান্ডস, ফিটস এন্ড আইলিডস, হ্যান্ড, ফিটস এন্ড আইলিড। সেটার জন্য কি হবে, যে পেরিঅরবিটাল পাফিনেস, ওপেন striking may be combined of facial pallor due to vasoconstriction and anemia। আমরা জানি anemia থাকে, এবং সেটাকে বলা হয় লেমন ইয়েলো টিন্ট, লেমন ইয়েলো টিন্ট স্কিন। এটা হচ্ছে জাস্ট মেকানিজম বলছি। ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশন টিএসএইচ করব, টি4 করব, ইউজুয়ালি টি4 কম থাকবে, টি4 বেশি থাকবে, টি4 কম থাকবে, টিএসএইচটা বেশি থাকবে। এছাড়া আমরা ইসিজি করতে পারি, সারাউন্ডিং হিসেবে ইসিজি করতে পারি, সেটাতে সাইনাস ব্রাডিকার্ডিয়া পাবো, লো ভোল্টেজ ইসিজি পাবো, লো ভোল্টেজ ইসিজি পাবো, এসটি সেগমেন্ট চেঞ্জ পাবো। আর কজ দেখার জন্য টিপিএ করতে পারি, টিপিএ করতে পারি। তাহলে আর কি কি ইনভেস্টিগেশন করতে পারি বলেন তো? ব্লাডে থাইরয়েডক্সিকোসিস পেশেন্টের করতে পারি না, কি কি পেতে পারি তাহলে করার দরকার হয় ডায়াগনোসিসের জন্য? আর কি ইনভেস্টিগেশন করতে পারি? ব্লাডের ফাইন্ডিংস কি আসবে থাইরয়েডক্সিকোসিস হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে? যদি সিবিসি করি তাহলে আপনার হচ্ছে সিবিসি যদি করা হয় তাহলে ম্যাক্রোসাইটোসিস পাওয়া যাবে, এটা বলতে হবে। হ্যাঁ, তারপর কোলেস্টেরল লেভেল বেশি থাকবে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। আচ্ছা, ম্যানেজমেন্টে আমরা চলে আসি। ম্যানেজমেন্টে হচ্ছে দেখেন, লো ডোজ থাইরোটক্সিকোজ দিতে হবে, থাইরক্সিন দিতে হবে ফর 3 উইকস, তারপর সেটা 3 সপ্তাহ পর বাড়াইতে হবে, 3 সপ্তাহ পর বাড়াতে হবে। এটা কিভাবে দিব? যেহেতু থাইরক্সিনের হাফ লাইফ অনেক দিন, 7 দিন, এই জন্য এটা সিঙ্গেল ডোজে দিতে হবে, এবং 6 উইকস পরে আবার আর একটা টেস্ট করতে হবে। 6 উইকস এর আগে কোনো টেস্ট দিয়ে লাভ নেই। একটা পেশেন্ট, হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট থাইরক্সিন দেওয়ার পর 2 to 3 উইকস পর ফিলস বেটার, সে ভালো ফিল করবে। থাইরোটক্সিকোসিসের ডোজ অ্যাডজাস্টমেন্টের জন্য টিএসএইচটা মেইনটেইন করতে হবে, টিএসএইচটাই দেখতে হবে, রুটিনলি টিএসএইচ দেখতে হয়। আর একবার যদি আপনার ডোজ অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে 1 to 2 ইয়ার্স পর পর থাইরক্সিন দেখলেই হয়, স্টাবিলাইজ হয়ে যাওয়ার পরে। কিছু এভিডেন্স বলতেছে যে যে থাইরক্সিনটা বিফোর বেড যদি গ্রহণ করা হয় তাহলে ভালো অ্যাবজর্ব হয়, এবং কিছু বলতেছে যে যদি এর সাথে ভিটামিন সি সাপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে অ্যাবজর্পশনটা বেশি হয়।
থাইরক্সিন রিপ্লেসমেন্ট ইন ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজে আমরা কি করব, ডোজটা কমাই দিতে হয়। কত? ইউজুয়ালি 25 মাইক্রোগ্রাম করে বা লো ডোজে শুরু করতে হয়। ঠিক আছে, আর নরমালি আমরা 50 করে শুরু করি, 50 করে শুরু করে অল্প করে শুরু করে তারপর আস্তে আস্তে বাড়াই। কিন্তু যদি আপনার থাইরক্সিন হয় তাহলে কিন্তু আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ হলে লো ডোজে শুরু করতে হবে। যদি প্রেগনেন্সি থাকে তাহলে আবার হাই ডোজে দিতে হবে। প্রেগনেন্সি থাকলে হাই ডোজে দিতে হবে। তাহলে এরকম কন্ডিশন কি কি আছে? এটাতে দুইটা স্টেপ। কখন ডোজ কমাইতে হয়? এজিং, যার বয়স হয়ে গেছে, অথবা ওই সব ডিজিজ যারা কিনা ডেভেলপ করছে লং স্ট্যান্ডিং পিটুইটারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, আর ইসকেমিক হার্ট ডিজিজ, এই তিনটা কন্ডিশন। আর বাড়াইতে হয় কোথায়? প্রেগনেন্সি স্ট্রোজেন থেরাপি, আফটার সার্জিক্যাল অ্যাবলেশন, ম্যাল অ্যাবজর্পশন এন্ড সার্টেন মেডিকেশনটার সাথে বাড়াইতে হয়। আমরা হাইপোথাইরয়েডিজম পেশেন্টের যদি বলি যে একটা সিরিয়াস কন্ডিশনের নাম বলে, সেটা হচ্ছে মিক্সিডিমা কোমা। ঠিক আছে, সেটা হচ্ছে মিক্সিডিমা কোমা। আমরা আগে দেখলাম যে থাইরোটক্সিক স্টোন, আর এবার হচ্ছে আমাদের আসছে মিক্সিডিমা কোমা। এটা কি রেয়ার প্রেজেন্টেশন? পেশেন্ট প্রেজেন্ট করবে ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস, ইউজুয়ালি এল্ডারলি পেশেন্ট। তাদের বডি টেম্পারেচার দেখবো লো, কনভালশন থাকতে পারে। আমরা সিএসএফ যদি নিই তাহলে দেখবো প্রোটিন এবং প্রেশার বেশি। পিএসসি এর প্রেশার এবং প্রোটিন বেশি, মানে পিপি বেশি থাকবে। মর্টালিটি রেট 50%, খুবই খারাপ অবস্থা থাকে, পেশেন্টের ধারণা করা যায় না। এছাড়া আর কি থাকতে পারে পেশেন্টের? অল্টারড লেভেল অফ কন্ডিশন, কার্ডিয়াক ফেলিওর, নিউমোনিয়া, ডাইলেশনাল হাইপোনাট্রিমিয়া এন্ড রেসপিরেটরি ফেলিওর। এই জিনিসগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। T3 T4 দিয়ে তার ট্রিটমেন্ট করতে এবং স্লো রিওয়ার্মিং করতে হবে। স্লো রিওয়ার্মিং করতে হবে। এটা হচ্ছে আপনার মিক্সিডিমা কোমার সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম। একটা পেশেন্টের আপনার এরকম খুবই পাবেন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে। সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম উইথ নরমাল থাইরয়েড ফাংশন টেস্ট। থাইরয়েড ফাংশন টেস্ট নরমাল আছে, আপনার কাছে পেশেন্ট যখন আসছে সিমটমস শুনে মনে হচ্ছে যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে, বাট আপনি টেস্ট করে দেখলেন যে তার নরমাল আছে, তাহলে এই সকল ক্ষেত্রে আপনার নেক্সট কি চিন্তা করতে হবে? নেক্সট চিন্তা করতে হবে যে রিভার্স T3, যে অ্যাক্টিভ যে ফর্ম সেটাতে আসতেছে না, উল্টা T4 রিভার্স T3 তে কনভার্ট হয়ে যাচ্ছে কিনা। 24 আওয়ার ইউরিন T3, বেসাল বডি টেম্পারেচার, স্কিন আয়োডিন অ্যাবজর্পশন এবং লেভেলস অফ সেলেনিয়াম ইন ইউরিন। ইউরিনে সেলেনিয়ামের পরিমাণ দেখতে হবে। কেন সেলেনিয়ামের পরিমাণ দেখতে হবে? ওই যে T4 থেকে T3 তে যে কনভার্ট হচ্ছিল 5 মোনো আয়োডিনেজের মাধ্যমে, ওই মোনো আয়োডিনেজের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে সেলেনিয়াম। ওটা একটা ইন্টিগ্রাল পার্ট। এই জন্য দেখবেন সেলেনিয়াম ডেফিসিয়েন্সিতে পেশেন্টের কিন্তু হাইপোথাইরয়েডিজম থাকে। মোস্টলি আমরা যেগুলো পাই সেটা নিয়ে আলোচনা করি। এই তিনটা কন্ডিশনই আমরা পাই। অ্যাসিম্পটোমেটিক, পেশেন্টের সিমটম নেই, থাইরয়েড ফাংশন নরমাল। আগেরটা ছিল যে সিমটম আছে, থাইরয়েড ফাংশন নরমাল। এবার হচ্ছে পেশেন্টের কোনো সিমটমস নাই কিন্তু থাইরয়েড ফাংশন অ্যাবনর্মাল। এরকম আছে। একটা হচ্ছে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস মানে থাইরোটক্সিকোসিস তার মানে টিএসএইচ কম, আনডিটেক্টেবল বা কম। তাহলে T3 T4 কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা, কিন্তু T3 T4 বেশি হয়নি। কতটুকু হয়েছে T3 T4? আপার এন্ড অফ রেফারেন্স রেঞ্জের আপার এন্ডে। ধরেন রেফারেন্স রেঞ্জ হচ্ছে 5 থেকে 10, তাহলে সে 10-এ যে দাঁড়ায় আছে, এটা হচ্ছে। আর টিএসএইচ হচ্ছে ধরেন 2 থেকে 3, সে নেমে আসছে 1-এ। টিএসএইচ কমে গেছে, বা T3 T4 তখন বাড়ার কথা না, বেড়ে সে আপার এন্ড অফ
আপার এন্ড অফ রেফারেন্স রেঞ্জে আছে, এটাকে বলা হয় সাবক্লিনিকাল থাইরোটক্সিকোসিস। এই পেশেন্টের রিস্ক আছে, রিস্ক অফ অ্যাট্রাল ফিব্রিলেশন এন্ড অস্টিওপোরোসিস। সো এদেরকে থেরাপি ইউজুয়ালি দেওয়া হয়, তারা থেরাপি ডিপেন্ড করে, যেহেতু অস্টিওপোরোসিস এবং অ্যাট্রাল ফিব্রিলেশন হতে পারে। আচ্ছা, একই রকম জিনিস এবার আসেন সাবক্লিনিকাল হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে কি? টিএসএইচ বেড়ে গেছে, তাহলে T3 T4 কমার কথা, কিন্তু সে না কমে দেখেন কি হয়েছে, লোয়ার এন্ড অফ রেফারেন্স, লোয়ার এন্ড অফ রেফারেন্স, তার মানে আপনি কিছু বলতে পারছেন। এরকম কন্ডিশনকে বলা হয় সাবক্লিনিকাল হাইপোথাইরয়েডিজম। এদের কি রিস্ক আছে? রিস্ক আছে টিএসএইচ বললে তো T3 T4 বাড়ার কথা না। হ্যাঁ, টিএসএইচ টিএসএইচ বাড়লে তো T3 T4 বাড়ার কথা না। না, কিভাবে বাড়বে? টিএসএইচ যদি বাড়ে তাহলে তো T3 T4 ওখান থেকে বেশি বেশি সিক্রেশন হবে, সেটা তো ইউজ হবে, ও এবং আচ্ছা আচ্ছা। যখন ওই T3 T4 আবার বেশি হয়ে যাবে সেটা তো টিএসএইচ কে সাপ্রেস করবে। হুম। T4 তো আপনার কাজে চলে যাচ্ছে, আর যে T3 ছিল সেটাই কিন্তু রেগুলেশন করছিল, ওই যে উপরে দেখাইছিলাম। হুম। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে, কিছুদিনের মধ্যে সে ওভার থাইরয়েড ফেলিওর নিয়ে চলে আসতে, পার্টিকুলার যদি দেখি যে ওই পেশেন্টের টিপিও পজিটিভ আছে এবং টিএসএইচ যদি 10-এর উপরে থাকে, তাহলে সম্ভাবনা আরো বেশি থাকে। এই জন্য তাদের ক্ষেত্রে আমরা বলি যে পজিটিভ অটো অ্যান্টিবডি আছে অথবা টিএসএইচ যদি 10-এর বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই। বুঝাইতে পারছি জিনিসটা? এরকম পেশেন্ট গুলো কিন্তু পাবেন। থাইরয়েড করে যদি থাইরয়েডের ট্রিটমেন্টটা দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের পড়ার দাম খুব কম। পুরো আজকে থেকে যেন সবাই থাইরয়েডের অ্যাটলিস্ট আমাদের লেভেলে ট্রিটমেন্ট দিতে পারি, আমরা বিশেষজ্ঞ হওয়ার দরকার, আমাদের লেভেলে যদি আমরা পারি তাহলে আমরা খুশি, নাহলে পড়ার কোনো দাম নেই। আচ্ছা, আরেকটা আছে নন থাইরয়েডাল ইলনেস বা সিক ইউথাইরয়েড। এটা কি দেখেন, এটাও পাবেন। এটা হচ্ছে পেশেন্টের দেখেন টিএসএইচ লো, T3 লো, বাড়ছে কে T4, অনলি T4 বাড়ছে। কিভাবে বাড়ছে? ওই যে T4 থেকে যে T3 তে কনভার্ট হচ্ছিল সেটা হচ্ছে না, অথবা অথবা T4 রিভার্স T3 তে চলে কনভার্ট হয়ে গেছে। কোন কোন কন্ডিশনে এগুলো হয়? ইউজুয়ালি বডিতে যখন কোনো সিস্টেমিক ইলনেস থাকে, তখন দেখা যায় যে T4 T3 তে কনভার্ট হতে পারে না, যার ফলে অর্থাৎ বডিও সিস্টেমিক ইলনেসে আছে, থাইরয়েড হরমোনও সিস্টেমিক ইলনেসে আছে, অর্থাৎ সে সিক হয়ে গেছে, সে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এটাকে বলা হয় হচ্ছে সিক ইউথাইরয়েড সিনড্রোম। সিস্টেমিক কোনো ইনফেকশন, হার্ট ফেলিওর, সেপসিস, এগুলোতে সিক ইউথাইরয়েড ডিজাইন হয়। তো এগুলোতে কোনো ট্রিটমেন্টই লাগে না, ওই সিস্টেমিক ইলনেস ভালো হয়ে গেলেই থাইরয়েডও ভালো হয়ে যায়। এগুলো হচ্ছে আপনার অ্যাসিম্পটোমেটিক, এই তিনটা কন্ডিশন, অ্যাসিম্পটোমেটিক অ্যাবনর্মাল থাইরয়েড ফাংশন টেস্ট। আর পেশেন্ট কিভাবে আপনার কাছে আসতে পারে? থাইরয়েড ল্যাম্প অথবা থাইরয়েড সোয়েলিং। আমরা দেখলাম যে থাইরয়েডের পেশেন্ট গুলো আপনার হাইপো নিয়ে আসতে পারে, হাইপার নিয়ে আসতে পারে, থাইরয়েড ল্যাম্প অথবা সোয়েলিং নিয়ে আসতে পারে। যখনই গলা ফোলা দেখবো আমরা তিনটা জিনিস চিন্তা করবো, সেটা কি ডিফিউজ, সেটা কি মাল্টিনোডুলার, নাকি সেটা সলিটারি। সহজ জিনিস, মোস্ট কমন হচ্ছে তিনটা। ডিফিউজ যদি হয় তাহলে সেটা সিম্পল গয়টার হতে পারে, হাসি মতো থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ, কিছু ড্রাগস, ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, ডিসহারমোজেনেসিস, রিডালস থাইরয়েডাইটিস। আর যদি সলিটারি নোডুল হয় সেটা বেশি খারাপের দিকে চলে যায়। সলিটারি মানে দেখেন মেরুলারি সেল কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, লিম্ফোমা, মেটাস্টেটিস, সবই কিন্তু খারাপ। সলিটারি মানে মোটামুটি বেশি খারাপ মনে হচ্ছে। কোলয়েডাল সিস্ট, হাইপারপ্লাস্টিক নোডিউল, ফলিকুলার অ্যাডিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, এগুলো সবই হচ্ছে সলিটারি নোডিউল।
2 নম্বর পয়েন্টে দেখেন কোনটা কোনটা টেন্ডার হয়। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসে টেন্ডারনেস থাকে, রিডিয়াস থাইরয়েডাইটিসে টেন্ডার থাকে, সাপুরেটিভ থাইরয়েডাইটিসে টেন্ডার থাকে। আর কোন কোন গয়টার টি থাইরক্স দিলে শ্রিঙ্ক করে যাবে সেটা হচ্ছে 1 নম্বরে যেগুলো আছে। হাসির মতো থাইরয়েডাইটিস, গলা ইয়া ফোলা 2 মাসের মধ্যে দেখবেন যে ধুম করে কমে গেছে, দারুণ দেখানো যায়। ডিসহরমোজেনেসিস, এন্ডেমিক গয়টার, এগুলো দিলেই পেশেন্ট এর গয়টারও কমে যায়, পেশেন্ট রেসপন্সও ভালো থাকে। এগুলো হচ্ছে আপনার থাইরয়েড সোয়েলিং। তার থাইরয়েড একটা পেশেন্ট আসলে আমাদের পালপেট করে দেখতে হবে তার ওই যে সোয়েলিংটা কেমন, সেটা কি ডিফিউজ, সেটা কি মাল্টিনোডুলার নাকি সলিটারি। ডিফিউজ যদি থাকে তারপর দেখতে হবে সেটা হার্ড হার্ড, তারপর দেখতে হবে সেটা কোনো বই আছে, তার সার্ভাইকাল ইন্টারনেটে আছে কিনা। এই যে প্রথমে যে কথাগুলো বললাম, দেখার পরে আপনি আপনার একটা ইমপ্রেশন তৈরি হবে, তারপর টিএসএইচ, টি3, টি4 বায়োকেমিক্যাল যে এক্সামিনেশন গুলো আছে সেগুলো দিবেন। এরকম টি3, টি4 অল পেশেন্টে দিব। দেওয়ার পরে আমরা গয়টার আর সলিটারি নোডুল যে পেশেন্ট গুলো এগুলো দিব। দেওয়ার পরে আমরা বায়োকেমিক্যাল দেখে বুঝতে পারবো সেটা হাইপোথাইরয়েডিজম নাকি হাইপারথাইরয়েডিজম। দেন আমরা থাইরয়েড স্কিনচোগ্রাফি করতে পারি, আমরা হট নোডুল পেতে পারি, কোল্ড নোডুল পেতে পারি। কোল্ড নোডুল মানে একটু খারাপ, সেটা হচ্ছে ম্যালিগন্যান্সি বা সিস্ট ইন্ডিকেট করে। হায়ার লাইভলিহুড ম্যালিগন্যান্সি বাট মেজরিটির ক্ষেত্রে বিনাইনডাটিক সিস্ট পাওয়া যায়। এছাড়া আমরা থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি করতে পারি। থাইরয়েড আলট্রাসোনোগ্রাফিতে যদি দেখায় যে হাইপোইকুইসিটি, intranodular vascularity and presence of microcalcification and irregular or lobulated margin, এই 4-5টা কথা যদি সনোলজিস্ট লিখে দেন তাহলে আমরা একটু দুশ্চিন্তাগ্রস্ত হই এবং সেটার ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইকোসিটি যদি কমে যায়, ভাস্কুলারিটি যদি বেড়ে যায়, ক্যালসিফিকেশন যদি থাকে, স্পেশালি মাইক্রো ক্যালসিফিকেশন, আর মার্জিন তো বুঝতেছেন ইরেগুলার আর লোবুলেটেড যদি থাকে তার মানে সেটা খারাপ। অনেক সময় আমরা নোডুল থেকে এফএনসি করতে পারি, এফএনসি করতে পারি। এফএনসি recommended for thyroid nodule that are suspicious for malignancy or radiologically indeterminate। রেডিওলজিক্যালি আমরা ডিটারমিনেট করতে পারছি না, তখন আমরা এফএনসি করতে পারি। এফএনসি হচ্ছে আপনার একটা মানে কি বলবো যে সীমাবদ্ধতা হলো ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন ফলিকুলার অ্যাডিনোমা এন্ড ফলিকুলার কার্সিনোমা। এফএনসি দিয়ে আমরা ফলিকুলার অ্যাডিনোমা এন্ড ফলিকুলার কার্সিনোমাকে আলাদা করতে পারি না। এটা হচ্ছে এফএনসি এর সীমাবদ্ধতা। তারপর আমরা এরপর আসি অটো ইমিউনোথাইরয়েড ডিজিজ। আমরা থাইরয়েড ডিজিজ মোটামুটি যা পড়লাম এর মধ্যে আমরা দেখি যে অটো ইমিউনোথাইরয়েড ডিজিজ অনেকগুলোই পাবো। এর মধ্যে একটা হচ্ছে আপনার গ্রেভস ডিজিজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। গ্রেভস ডিজিজ যে কোনো বয়সে হতে পারে, তবে পিউবার্টির আগে হবে না। মানে হবে মোস্ট কমনলি ওমেনদের 30 থেকে 50 বছর বয়সে। যে কোনো বয়সে হতে পারে, তবে পিউবার্টির আগে হচ্ছে আনইউজুয়াল। পিউবার্টি পেশেন্টের ক্ষেত্রে আমরা গ্রেভস বলার না বলাই ভালো। আর ওমেন 30 থেকে 50 বছর বয়সে মোস্ট কমন। এটার কমন প্রেজেন্টেশন কি? থাইরোটক্সিকোসিস উইথ অর উইদাউট ডিফিউজ গয়টার, উইথ অর উইদাউট ডিফিউজ গয়টার। গ্রেভসের প্যাথোলজি কি? গ্রেভসের প্যাথোলজি হচ্ছে ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি এগেইনস্ট দ্য TH রিসেপ্টর অন দ্য থাইরয়েড ফলিকুলার সেল। আমরা দেখাইছিলাম থাইরয়েড ফলিকুলার সেলে একটা TSH রিসেপ্টর থাকে। ওই রিসেপ্টরটাই আপনার 1 থেকে 8 নম্বর যতগুলো স্টেপ ছিল সেগুলোকে স্টিমুলেট করে। স্টিমুলেট করার পরে থাইরয়েড হরমোন সিনথেসিস হয়, T3, T4 ব্লাডে আসে। তো যেহেতু একটা অটো অ্যান্টিবডি, অটো ইমিউনো ডিজিজ, এখানে একটা অটো অ্যান্টিবডি তৈরি হয় যার নাম হচ্ছে IgG। এই অ্যান্টিবডিটা তৈরি হয় TSH রিসেপ্টরের এগেইনস্টে। রিসেপ্টরের এগেইনস্টে তৈরি হয়ে সে করে কি? তাকে স্টিমুলেট করে। স্টিমুলেট করলে তার গতিগুলো বেড়ে যায়, সে বেশি বেশি আপনার
থাইরয়েড হরমোন প্রডিউস করে, যার ফলে গয়টার হয়ে যায়। আমরা যদি পেশেন্টের ইনভেস্টিগেশন করতে চাই তাহলে দেখতে পাই যে থাইরয়েড রিসেপ্টর অটো অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন গ্রেভস-এর ক্ষেত্রে পেশেন্টের পেতে পারি। শুধু তাই না, অনেক সময় দেখা যায় যে এই যে অটো অ্যান্টিবডি যেটা আইজিজি তৈরি হলো, এটা ওই রিসেপ্টরকে আর স্টিমুলেট করতেছে না, বরং তাকে আরো থাপ্পড় মেরে থামাই দিতেছে। এটাকে বলা হয় ব্লকিং অ্যান্টিবডি। তখন দেখা যাচ্ছে থাইরয়েড হরমোন আর তৈরি হবে না, আরো কম তৈরি হবে, T3 T4 আরো কম তৈরি হবে। এটাকে বলা হয় গ্রেভস ডিজিজ উইথ থাইরয়েড ব্লকিং ফিচার্স, তার টিএসএইচ রিসেপ্টর ব্লকিং ফিচার্স। তখন কিন্তু পেশেন্টটা হাইপোথাইরয়েডিজম নিয়ে পেশেন্ট করবে। গ্রেভস পেশেন্ট থাইরয়েড টক্সিকোসিস এন্ড হাইপোথাইরয়েডিজম বোথ নিয়ে প্রেজেন্ট করতে পারে। এখন লিখছে এটা thyroid failure seen in some patients may result from presence of blocking antibodies against TSH receptor. এটা আসলে কি ধরনের ডিস্ট্রাকশন? সেল মিডিয়েটেড ডিস্ট্রাকশন সাইটোটক্সিক অ্যান্টিবডি। এখানে দেখেন খুব সুন্দর একটা ফিগার দেওয়া আছে। নরমালি হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ গ্রেভস ডিজিজ। এই যে উপরে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে থাইরোটক্সিক, অর্থাৎ TSH রিসেপ্টর T3 T4 বেশি। মাঝখানে যেটা দেখতেছেন চিকনাটা দাগ, এটা হচ্ছে ইউথাইরয়েড স্টেজ। একদম নিচে যে গ্রে কালারের ছাই কালার আর কি, সেটা হচ্ছে আপনার হাইপোথাইরয়েড। অর্থাৎ এই দাগের মধ্যে থাকলে সেটাই হলো নরমাল। এর উপরে চলে গেলে হাইপারথাইরয়েড, নিচে আসলে হাইপোথাইরয়েড। তো গ্রেভস এর পেশেন্টের ন্যাচারাল হিস্ট্রিটা কেমন? ইউজুয়ালি তারা এরকমই থাকে, অর্থাৎ তারা থাইরোটক্সিক থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফ্লাকচুয়েটিং, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লাকচুয়েটিং, যে বাড়তেছে কমতেছে, ঠিক আছে। এবং এটাই মেজরিটি ক্ষেত্রে, ঠিক আছে, এটাই মেজরিটি ক্ষেত্রে যে ফ্লাকচুয়েটিং, নরমাল আসতেছে আবার বেড়ে যাচ্ছে, নরমাল আসতেছে আবার বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে মোস্ট কমন। আর একদম মাইনরিটির ক্ষেত্রে কি দেখা যায় যে একবার তার থাইরয়েড টক্সিকোসিস হয়েছিল, তারপরে সে নরমালে চলে আসছে, 4-5 বছর পরে হাইট হওয়া শুরু করছে। এটা মাইনরিটির ক্ষেত্রে। তাহলে মোস্ট কমন হচ্ছে আপনার থাইরয়েড টক্সিকোসিস থাকবে এবং ইউথাইরয়েড হবে। এটা দেখেন তার কি আসতেছিল, এটা কিন্তু টিএসএইচ রিসেপ্টর স্টিমুলেটিং অ্যান্টিবডি। আর এখানে যখন চলে আসতেছিল সেটা ছিল কিন্তু টিএসএইচ রিসেপ্টর ব্লকিং। এদের ক্ষেত্রে কিন্তু ডোজ, এদের ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েডিজম হিসেবে ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু টিএসএইচ এর ডোজ কম দিতে হবে। ভাইয়া ওই যে মানে থাইরোটক্সিকোসিসে কিভাবে আবার হাইপোথাইরয়েড হলো একটু বুঝি না। কত নম্বর ফিগার ভাই কোনটাতে? মানে থাইরোটক্সিকোসিস এন্ড হাইপোথাইরয়েডিজম দুইটাই যে একসাথে হইলো, এটা একটু হ্যাঁ হ্যাঁ, একবার। আচ্ছা আচ্ছা। এই যে আপনার যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছিল, অ্যান্টিবডি একসময় করতেছে কি ওই টিএসএইচ রিসেপ্টরকে স্টিমুলেট করতেছে। যখন স্টিমুলেট করতেছে তখন ওই 1 থেকে 8 নম্বর যে স্টেপ ছিল প্রথম ফিগারে, সবগুলো বেশি বেশি হচ্ছে, T3 T4 বেশি বেশি তৈরি হচ্ছে। তাহলে পেশেন্ট কি নিয়ে আসবে? তাহলে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম। আবার এই অ্যান্টিবডি দেখাচ্ছে সামটাইমস সে করতেছে টিএসএইচ রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে। একই অ্যান্টিবডি, সাম পেশেন্টের ক্ষেত্রে সে কি করে, ব্লকিং অ্যাক্টিভিটি করে। তখন টিএসএইচ ও রিসেপ্টরকে যদি ব্লকিং করে তাহলে কি হবে? T3 T4 কম হবে, ওই পেশেন্ট হাইপো নিয়ে আসবে। হুম। বুঝতে পারছেন? কিন্তু মেজরিটি কোনটা করবে? মেজরিটি কিন্তু এটা করবে। কারণ আমরা দেখছিলাম গ্রেভসের 76% ক্ষেত্রে কিন্তু থাইরোটক্সিকোসিস হয়। কিন্তু দেখেন হাইপোর মধ্যেও কিন্তু কজের মধ্যে গ্রেভস ছিল এবং লেখা ছিল গ্রেভস ডিজিজ উইথ টিএসএইচ রিসেপ্টর ব্লকিং। মনে পড়ে? হুম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখছিলাম আসলে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যেটাই দেখাচ্ছে যে এই 3 ভাবে কিন্তু পেশেন্ট আসতে পারে, থাইরোটক্সিক, ইউথাইরয়েড এবং হাইপোথাইরয়েড। বাট মেজরিটি আমরা পাবো থাইরোটক্সিক স্টেজে। গ্রেভস ডিজিজের কি আছে দেখেন, এটা একটা স্ট্রং জেনেটিক কম্পোনেন্ট থাকে। গ্রেভসের একটা হচ্ছে, অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি একজনের থাকে আমরা
ভাই বোনের থাকলে আরেকজনের সার্চ করতেই পারি। এবং হচ্ছে 50% কনকর্ডেন্স অফ থাইরোটক্সিকোসিস বিটুইন মোনোজাইগোটিক টাইম, মানে প্রায় অর্ধেক। মোনোজাইগোটিক থাকলে আরেকজনের থাকার সম্ভাবনা 50%। অনেক সময় দেখা যায় যে ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা থাইরোটক্সিকোসিসকে বাড়ায় দিচ্ছে, সেটা হচ্ছে ইকোলাই, ইয়ারসেনিয়া, এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হওয়ার পরেই আপনার ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে থাইরোটক্সিকোসিস চলে আসে। স্মোকিং ইজ weakly associated with Graves' thyrotoxicosis but strongly linked to development of ophthalmopathy. Graves' ophthalmopathyর সাথে স্মোকিং এর হার্ড অ্যান্ড রুলস, মানে ফার্স্ট রুল আছে, এরা হচ্ছে একদম 100% জড়িত। আমরা একটু প্রথমে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্ট আছে তিনটা জিনিস। একটা হচ্ছে ড্রাগস দিয়ে করতে পারি, টোটাল থাইরয়েডক্টমি করতে পারি, এন্ড রেডিও আয়োডিন অ্যাবলেশন করতে পারি, যেটাকে বলা হচ্ছে। তো তিনটা জিনিস করতে বক্সের ট্রিপল স্টার, স্পেশালি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো দেখেন অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর মধ্যে আছে কার্বিমাজল, প্রোপাইল থাইরোইড। কার্বিমাজল, প্রোপাইল থাইরোইড কখন দিব? যদি পেশেন্টের বয়স 40 এর কম থাকে। প্রেগন্যান্সিতে কোনটা দিব? প্রোপাইল থাইরয়েড, পিপি। প্রেগন্যান্সিতে দেব প্রোপাইল থাইরয়েড। এদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সাইড ইফেক্ট আর কি, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি র্যাশ, অ্যাগ্রোনোসাইটোসিস, হেপাটোটক্সিসিটি, ইউজুয়ালি প্রোপাইল থাইরয়েডের সাথে। এটা হচ্ছে আপনার অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর অ্যাডভার্স ইফেক্ট। দিতে পারবো না কখন? ব্রেস্ট ফিডিং এ। ব্রেস্ট ফিডিং এ তাহলে কোনটা দিব? প্রোপাইল থাইরয়েড অ্যাসিড। কার্বিমাজল ব্রেস্ট ফিডিং এ দিতে পারবো না। আচ্ছা, পেশেন্টের বয়স যদি 40 এর বেশি হয় এবং যদি হয় যে তাকে সার্জারি করার পরে আবার শুরু হয়েছে, অথবা তার সিরিয়াস কোনো কোমরবিডিটি আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে রেডিও আয়োডিন দিতে হবে। কন্ট্রাইন্ডিকেশন কি? অ্যাক্টিভ গ্রেভস ডিজিজ থাকে, গ্রেভস অপথ্যালমোপ্যাথি থাকে, অর্থাৎ চোখের সবগুলো ফিচার আছে আপনার, লিড ব্ল্যাক রিফ্লেকশন, এগুলো আমরা একটু পরেই দেখবো। এগুলো যদি থাকে, অথবা তারা যদি চিন্তা করে যে প্ল্যান্ট প্রেগন্যান্সি, তাহলে আমরা রেডিও আয়োডিন দিতে পারবো। ঠিক আছে, রেডিও আয়োডিন দিলে কি কি সাইড ইফেক্ট হতে পারে? হাইপোথাইরয়েডিজম হতে পারে। আর গ্রেভস যদি থাকে সেটা কিন্তু এক্সারবেশন করে, গ্রেভস অপথ্যালমোপ্যাথি মধ্যে থাকলে সেটা এক্সারবেশন করে, এই জন্য গ্রেভস এর ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারছি না। আর হাইপোথাইরয়েডিজম পরে দেখেন, হাইপোথাইরয়েডিজমের মধ্যে আমরা এআই, এতে ছিল অটোইমিউন, তারপরে ছিল আইটারজেনিক, এইচটিটিস। আইটারজেনিকের মধ্যে কিন্তু ছিল ড্রাগস এবং রেডিওয়ার্ডিন। ড্রাগস এর মধ্যে ছিল দেখেন কার্বিমাজল, প্রোপাইল থাইরয়েড অ্যাসিড, মেথিমাজল, আর ছিল লিথিয়াম অ্যামিওডারল। আর রেডিওয়ার্ডিন অ্যাবলেশন, এগুলো মনে রাখা যায়। আরেকটা অপশন আছে থাইরয়েডেক্টমি। যদি লার্জ গয়টার থাকে, ড্রাগস এর রেসপন্স কম করে, এবং হচ্ছে অ্যান্টি থাইরয়েড দেওয়ার পরেও আবার রিকারেন্স হচ্ছে, স্পেশালি ইয়াং পেশেন্টদের, তাহলে সেক্ষেত্রে আমরা থাইরয়েডেক্টমি করতে পারি। তবে প্রিভিয়াস যদি একবার করা হয়ে যায় আর করবো না, এবং যদি তারা ভয়েস সিঙ্গার হয়, গান গায়, লেকচারার হয়, তাদের ক্ষেত্রে করবো। সাইড ইফেক্ট কি আসতে পারে? হাইপোথাইরয়েডিজম সবার ক্ষেত্রেই তো কমন, এটা দিলে হাইপো হওয়া বোঝাই যাচ্ছে। তবে এদের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট হাইপোক্যালসিমিয়া হয়। অনেক সময় থাইরয়েডের সাথে প্যারাথাইরয়েড পুড়ে যায়, তো শুনছে ট্রানজিয়েন্ট হাইপোক্যালসিমিয়া হয়। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি হওয়ার কথা না, কিন্তু আসলে কেটে ফেলে তো অনেক সময়। পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম হচ্ছে, পার্মানেন্ট হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে, প্যারাথাইরয়েড উড়াই দিছে, হাইপোপ্যারাথাইরয়েডিজম হয়ে গেছে। এটা হচ্ছে সাইড ইফেক্ট, স্পেশালি সাইড ইফেক্ট গুলো আপনাদের বেশি বেশি করে পড়তে হবে। তারপরে কোনটার কি ইন্ডিকেশন একটু জানা ভালো। দেখেন এখানে কি আছে, অ্যান্টিথাইরয়েড ড্রাগ, ইউজুয়ালি কার্বিমাজল, মেথিমাজল ইউজ করা হয়। প্রোপাইল থাইরয়েড ইজ অলসো ইফেক্টিভ, কখন ইউজ করা হয় বললাম। এরা কিভাবে কাজ করে? এরা ইনহিবিটিং দ্য আয়োডিনেশন অফ টাইরোসিন। ইনহিবিটিং দ্য আয়োডিনেশন অফ টাইরোসিন বলতে বোঝাচ্ছে ওই যে টাইরোসিনের সাথে আয়োডিনের যে যুক্ত হচ্ছিল, থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইমের মাধ্যমে ওই এনজাইমটাকে ইনহিবিট করে, তাহলে আয়োডিনেশনটা হতে পারে না। আমরা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখছিলাম যে সবকিছুর ডোজ অল্প দিয়ে তারপরে বাড়াচ্ছিলাম, হাইপারের ক্ষেত্রে কিন্তু বেশি দিয়ে পরে কমাইতে হয়।
হায়ার ডোজে দিয়ে পরে আস্তে আস্তে ডোজ কমাইতে হবে। অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে। মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট ইজ র্যাশ। এগুলো কিন্তু সিঙ্গেল বেস হিসেবে চলে আসে, এরকম মোস্ট কমন আমি আগেও বলেছি। আচ্ছা, সার্জারি নেক্সট হচ্ছে আছে সার্জারি। দেখেন সার্জারি করার আগে অবশ্যই ইউথাইরেট করতে হবে। ইউথাইরেট না করে যদি আপনি তাকে সার্জারি করেন তাহলে ওই যে স্টোম নিয়ে চলে আসবে, স্টোম নিয়ে চলে আসবে। আর রেডিও আয়োডিন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন যেটা বলা হয় সেটা হচ্ছে যেটা সিঙ্গেল ডোজে দেওয়া হয়, সিঙ্গেল ডোজে দেওয়া হয়, এটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিনটা করেন। থাইরোটক্সিসিস, প্রেগন্যান্সি, অ্যাডোলেসেন্স। নেক্সট আমরা দেখি যেটা সেটা হচ্ছে কোয়েটস অপথ্যালমোপ্যাথি। গ্রেপস এর মধ্যে যেটা বলা হলো গ্রেপস চোখে আর কি কি নিয়ে আসতে পারে, এটা দুইটা স্টেপ। গ্রেপস অপথ্যালমোপ্যাথি আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটাও একটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড, বাট ওই গ্রেভস ডিজিজের সাথে গ্রেভস অপথ্যালমোপ্যাথি আলাদা করছে। কারণ কি, গ্রেভস ডিজিজের ক্ষেত্রে অটো অ্যান্টিবডিটা জানা গিয়েছে কোন অটো অ্যান্টিবডিটা করে, বাট অপথ্যালমোপ্যাথির ক্ষেত্রে ইমিউনোলজিক্যালি বোঝা যাচ্ছে, বাট এখনো অটো অ্যান্টিজেনটা জানা যায়নি, এই জন্য এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এটা এখন আলাদা আছে। এখানে কেন হয়? There is a cytokine mediated proliferation of fibroblast that secrete a hydrophilic glycosaminoglycan. Hydrophilic glycosaminoglycan secrete করে, এটা intestinal fluid content বাড়ায় দেয় আর inflammatory cell infiltrate বাড়ায় দেয়, যার ফলে marked swelling and ultimately fibrosis of the extraocular muscle and rise of retrobulbar pressure। সেটাই রেট্রোবালবার প্রেসার যখন বেড়ে যায় তখন আইকে সামনের দিকে ডিসপ্লেস করে দেয়, ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট করে, দ্যাট ইজ প্রোপটোসিস এক্সোথ্যালামাস। And severe cases there is optic nerve compression. It is more common in cigarette smokers and exacerbated by poor control of thyroid function, especially hypothyroidism. এটা একটু মেলানো কঠিন হয়ে যায়। দেখেন more common in cigarette smoker and exacerbate by poor control of thyroid function, especially hypothyroidism. Hypothyroidism পেশেন্টদের কিন্তু এক্সারবেশনটা বেশি হয়। এদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি, মেজরিটির ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট লাগবে না, আদার দ্যান রিঅ্যাসুরেন্স যে আপনার এটা কোনো সমস্যা নেই, থাইরয়েড ট্রিটমেন্ট করলে ভালো হবে, কোনো ট্রিটমেন্ট লাগবে না। আর স্মোকিং যদি করে স্মোকিংটা বন্ধ করতে হবে, এটাই 100% ভালো হয়ে যাবে। থাকলে স্মোকিংটাকে বন্ধ করতে হবে, এটাতেই পেশেন্ট ভালো হয়ে যাবে। আমরা অটো ইমিউনো থাইরয়েড ডিজিজ করতেছিলাম। অটো ইমিউনো থাইরয়েড ডিজিজ করতেছি, প্রথমটা পড়লাম হচ্ছে একটা গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ, গ্রেভস থেকে গ্রেভস অপথ্যালমোপ্যাথি করেছি এবং দেখলাম গ্রেভস হাইপার এবং হাইপোর বোথ নিয়ে প্রেজেন্ট করতে পারে। নেক্সট আমরা যে অটোইমিউন ডিজিজটা পড়বো, আচ্ছা গ্রেভসের গ্রেভস হাইপার হাইপোর দুটো নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং গ্রেভসের কিছু স্পেশাল ফিচার ছিল, দ্যাট ইজ গ্রেভস অপথ্যালমোপ্যাথি এন্ড প্রিটিবিয়াল মিক্সিডেমা। প্রিটিবিয়াল মিক্সিডেমা কি, এটা হচ্ছে আপনার ইনফিল্ট্রেটিভ ডার্মোপ্যাথি। গ্রেভস ডিজিজের পেশেন্টের হয় raised pink color and pulpy flash on anterior aspect of leg, সেটা dorsum of foot পর্যন্ত আসতে পারে, pseudo orange appearance থাকে, ট্রপিক্যাল গ্লুকোকর্টিকয়েড মেবি। প্রথম পাতাতে একটা ছবি দেখাচ্ছিলাম প্রিটিবিয়াল মিক্সিডেমা সম্পর্কে। নেক্সট হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। এটা হচ্ছে নেক্সট অটোইমিউন যে ডিজিজটা পড়তেছি সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। কি হচ্ছে এখানে, ডিস্ট্রাকটিভ lymphoid infiltration of thyroid, ultimately leading to various degree of fibrosis and thyroid enlargement. There is increased risk of thyroid lymphoma. খুবই কমন যে এরকম প্রশ্ন আসে যে থাইরোটক্সিকোসিসের পেশেন্টের, হাশিমোটো থাইরয়েডাইটিসের পেশেন্টের কোন কার্সিনোমা বেশি হয়, সেটাকে থাইরয়েড লিম্ফোমা। এখানে কি হয়, থাইরয়েডের মধ্যে লিম্ফয়েড
ইনফিল্ট্রেশনটা বেশি হয়। ঠিক আছে? এখানে যে পেশেন্টের Hashimoto thyroid disease for the condition of positive anti-TPO antibody with firm goiter who may or may not be hypothyroid. আমরা প্রথম কথায় যেটা দেখেছিলাম অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, অ্যান্টি-টিপিও অ্যান্টিবডি, এটা হচ্ছে হাসিমোটো থাইরয়েড। এবং হাসিমোটোর ক্ষেত্রে লিভোথাইরক্সিন দিলে কিন্তু সিনটেট করবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস এর মধ্যে আছে সাব অ্যাকিউট বা ডিকোয়ারভ্যান্ট থাইরয়েডাইটিস। সাব অ্যাকিউট বা ডিকোয়ারভ্যান্ট থাইরয়েডাইটিস আমরা পদের মধ্যে পড়ছিলাম কিন্তু ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসের দুইটা কজ ছিল, একটা হচ্ছে সাব অ্যাকিউট বা ডিকোয়ারভ্যান্ট থাইরয়েডাইটিস and that causes postpartum thyroiditis. Postpartum thyroiditis. তো সাব অ্যাকিউট বা ডিকোয়ারভ্যান্ট থাইরয়েডাইটিস বলতে বোঝায় আপনার যে এটা একটা ক্লাসিক্যাল পেইনফুল, হাসিমোটো কিন্তু পেইনলেস, এটা হচ্ছে একটা পেইনফুল কন্ডিশন যেখানে আফটার এ ইনফেকশন দ্যাট ইজ আপনার কক্সাকি ভাইরাস ইনফেকশন, এটা একটা পেইনফুল ইনফেকশন দ্যাট ইজ কক্সাকি ভাইরাস, মাম্পস এন্ড অ্যাডিনোভাইরাস ইনফেকশন যখন হয় তখন করে কি ওই যে আপনার যে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের যে কলয়েড ছিল, কলয়েড থেকে T3 T4 প্রচুর পরিমাণে আপনার ব্লাডে চলে আসে, কারণ ওই ইনফেকশনের মাধ্যমে ওই থাইরয়েড যে সেলটা ছিল সেটা নষ্ট হয়, সেটা নষ্ট হলে বা ডিস্ট্রাকশন হয়, ডিস্ট্রাকশন হলে ভেঙে চলে যায়, ভেঙে চলে যাওয়ার পরে আলটিমেটলি সে চলে আসে কোথায়, ব্লাডে চলে আসে। এরকম কন্ডিশনে আপনার কি হবে, ব্লাডের T3 এবং T4 বেড়ে যায়, T3 এবং T4 বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছেন সে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে TSH কে কমাই দিবে। এভাবে 4 থেকে 6x পর্যন্ত চলতে থাকবে। কতটুকু? 4 থেকে 6x। তারপরে দেখা যাচ্ছে যে ওই যে ভিতরে যে স্টোর ছিল, কলয়েডে যতটুকু স্টোর ছিল সেটা শেষ হয়ে গেছে, আর নতুন করে তো তৈরি করতে পারছেন, আপনি তো অলরেডি ইনফেকশনের মাধ্যমে তাকে ভেঙে ফেলছেন, যতটুকু স্টোর ছিল সে একভাবে উঠিয়ে দিয়েছে, সে একবারে বমি করে দিয়েছে, কিছুদিন পরে সেগুলো শেষ। তখন কি হবে, টিএসএইচ তখন কি হবে, T3 T4 আর বেশি থাকবে না, তখন T3 T4 6 সপ্তাহ পরে কমতে থাকবে। বাট টিএসএইচ তখন তো বাড়ার কথা, বাট স্টিল টিএসএইচ তখনও কম থাকবে, মনে হবে যেন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের মতো একটা ফিচার। এটাকে বলা হয় ইভালুয়েশন ফেজ। অর্থাৎ এটা দেখে আমরা সেকেন্ডারি ভাববো না, আমরা ভাববো যে পেশেন্টের এখন আস্তে আস্তে ইভালুয়েশন, অর্থাৎ টিএসএইচ আস্তে আস্তে রেসপন্স করবে পেশেন্টের, কি বলবো 4 থেকে 7 সপ্তাহ পর সে আবার রেসপন্স করে যাবে, আবার সে ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল পেইনফুল ফর্ম যখন হচ্ছে কক্সাকি মাম্পস এবং অ্যাডিনোভাইরাস দিয়ে হয়। পেইনলেস আসতে পারে যদি আন্ডারলাইং অটোইমিউন ডিজিজ থাকে। এতটুকুর মধ্যে যে কথাগুলো বললাম 4 থেকে 6 এর মধ্যে এই থাইরোটক্সিকোসিসের সময় আমাদের জাস্ট মেসেজ থেকে এই থাইরোটক্সিকোসিস কিন্তু মাইল্ড এবং একটা বেটা ব্লকার দিলেই হবে, এখানে কোনো অ্যান্টিথাইরয়েড ড্রাগসের কিন্তু কোনো অ্যান্টিথাইরয়েড ড্রাগসের কোনো রোল নাই। পোস্টপার্টাম থাইরয়েডাইটিস affects the আমরা হচ্ছে আয়োডিন অ্যাসোসিয়েটেড থাইরয়েড ডিজিজ। আয়োডিন অ্যাসোসিয়েটেড থাইরয়েড ডিজিজ কি কি আছে এটা আমরা একটু দেখি। Iodine associated thyroid disease আছে iodine deficiency, that is the goiter pattern, iodine induced, এটা একটা স্টেপ।
iodine induced thyroid dysfunction অ্যামিওডারন। অ্যামিওডারন হচ্ছে একটা অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট। অ্যামিওডারন একটা স্টেট, এটোপিক অংশ দুইটা স্টেট। অ্যামিওডারন একটা অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট দ্যাট হ্যাজ এ স্ট্রাকচারাল অ্যানালগস অফ T4। দেখতে হচ্ছে তার স্ট্রাকচারাল T4 এর মতো, হ্যাঁ, থাইরয়েড, এবং কন্টেইন হিউজ অ্যামাউন্ট অফ আয়োডিন। আয়োডিন থাকে অ্যাবাউট 200 মিলিগ্রামে 75 মিলিগ্রাম পর্যন্ত আয়োডিন থাকে। অ্যামিওডারনের সাইটোটক্সিক ইফেক্ট আছে বোথ ফলিকুলার সেলের উপরে and inhibits conversion of T4 to T3. Most patients receiving amiodarone have normal functioning থাকে, but up to 20% develop hypothyroidism or thyrotoxicosis. এটাই হচ্ছে মূল কথা, যে অ্যামিওডারন বোথ হাইপো এন্ড হাইপার করতে পারে। এটা দেখতে কিসের মতো? T4 এর মতো। কিসে ইনহিবিট করে? T4 কে T3 তে কনভার্ট করতে ইনহিবিট করে। তো কোনো পেশেন্টকে যদি আপনি অ্যান্টি অ্যারিথমিক হিসেবে অ্যামিওডারন দেন, তার ক্ষেত্রে আপনার থাইরয়েড ফাংশন রেগুলারলি মনিটর করতে। এটা হচ্ছে এখানে আমাদের মেসেজ ছিল। থাইরয়েড নিওপ্লাসিয়া। থাইরয়েড নিওপ্লাসিয়া নিয়ে আমরা জাস্ট প্রথম দিকে একটু দেখে আসি। এখন জাস্ট আমাদের যতটুকু পড়লাম তাদের দেখবো আমাদের ডায়াগনোসিস করা যায় কিনা, বা আমাদের ক্লিনিক্যালি আমরা পেশেন্টগুলো যেভাবে পাবো করতে পারি কিনা। এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে কোশ্চেন আসে যেভাবে আসে খেয়াল করে দেখেন। যেটা হচ্ছে প্রথম দিকে পড়ায় নেই TSH, T3, T4 এবং আমাদের ডায়াগনোসিস। TSH কমে গেছে অর্থাৎ আনডিটেক্টেবল, T4 বেশি, T3 বেশি, T4 T3 বেশি, তাহলে মানে কি? থাইরোটক্সিকোসিস, তাই না? সেটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। TSH কমে গেছে মানে প্রাইমারি থাইরোটক্সিকোসিস, অর্থাৎ থাইরয়েডের নিজস্ব প্রবলেমের জন্যই এই থাইরোটক্সিকোসিস হয়েছে। আচ্ছা, শুধুমাত্র যদি T4 বাড়ে, বাকিগুলো যদি নরমাল থাকে, তাহলে বুঝতে পারবো যে সে হয় লিভোথাইরয়েড বেশি খাচ্ছে অথবা ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস। একই কথা, যে সে লিভোথাইরয়েড বেশি খাচ্ছে। এবার আসেন, পেশেন্টের TSH আনডিটেক্টেবল মানে লো, T3 বাড়ছে বাট T4 নরমালি আছে, তার মানে বাড়ছে কি? শুধু T3 বাড়ছে, দ্যাট ইজ প্রাইমারি T3 থাইরোটক্সিকোসিস। প্রাইমারি T3 থাইরোটক্সিকোসিস, আর দুটাই যদি বাড়তো তাহলে প্রাইমারি থাইরোটক্সিকোসিস। TSH আনডিটেক্টেবল বাট T3 নরমাল, T4 ও নরমাল। নরমাল আবার দেখেন 1 এ দিয়ে আছে আপার পার্ট অফ রেফারেন্স রেঞ্জ, কিন্তু রেফারেন্স রেঞ্জের আপার পার্ট। নরমালি TSH যখন কমে গেছে এই দুইটা বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না বেড়ে আপার পার্ট অফ নরমাল রেঞ্জে আছে, তার মানে কি? প্রায় বেড়ে যাওয়ার দিকে। এই জন্য বলা হচ্ছে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। এটা আনডিটেক্টেবল অথবা লো, T3 নরমাল অথবা লো, অনলি T4 বেড়ে গেছে। সেটা হচ্ছে ওই যে সিক ইউথাইরয়েড থেরাপি, সিক ইউথাইরয়েড থেরাপি বা নন থাইরয়েডাল ইলনেস, অথবা অ্যামিওডারন থেরাপি, ওই যে অ্যামিওডারন T4 একই রকম। অথবা আপনার বডির কোনো কারণে থাইরয়েডের প্রবলেম হয়েছে, T4 T3 তে কনভার্ট হতে পারছে না, সেটা হচ্ছে সিক ইউথাইরয়েড থেরাপি। কোনো কারণে আপনি পেশেন্টের T3 ওভার ট্রিটমেন্ট যদি করা হয়, একই কথা, T4 দিয়ে ওভার ট্রিটমেন্ট করলে T4 বেড়ে যাবে, T3 দিয়ে ওভার ট্রিটমেন্ট করলে T3 বেড়ে যাবে। T3 T4 কমে গেছে,
তার মানে হাইপোথাইরয়েডিজম। নেক্সট আমরা দেখবো কি টিএসএইচ। টিএসএইচ ও কম। কি ধরনের কথা? টিএসএইচ তো বেড়ে যাওয়ার কথা, টিএসএইচ যেহেতু বাড়ে নাই, টিএসএইচ ও কম, তিনটাই কম, তার মানে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম অথবা ওই যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস অন ইভলিউশন, অর্থাৎ ট্রানজিয়েন্ট ডিকোয়ারভ্যান্ট থাইরয়েডাইটিস ইভলিউশন ফেজে আছে। এই জন্য আপনার তিনটাই লো। যতটুকু ছিল স্টোরে 4 থেকে 6 মাস পরে সেটা শেষ হয়ে গেছে, 4 থেকে 6 মাস পরে সেটা শেষ হয়ে গেছে। তখন তো এটাও কমে গেছে, এটাও কমে গেছে, আর এটা তো আনপ্রেডিক্টেবল আগে থেকেই আছে, যেহেতু এটা বেশি ছিল অনেক দিন থেকে, একে 4 থেকে 6 মাস যখন সাপ্রেসই করে রাখছে, একটু ধুম করে এখন বাড়া শুরু করবে না, বাড়তে বাড়তে আসবে, কিন্তু সে ইভলিউশন ফেজ, অর্থাৎ এখনো সে সুস্থ হয় নাই, সুস্থর দিকে যাচ্ছে। তারপরে দেখেন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম আবার কিভাবে আসতে পারে। টিএসএইচ লো, সরি T3 T4 লো, দ্যাট ইজ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। টিএসএইচ নরমাল, এটা তো নরমালি বেড়ে যাওয়ার কথা কিন্তু এখনো বাড়ে নাই, সেটাও আসতে পারে। আবার দেখেন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম তাহলে কি, T3 T4 কমে গেছে, মাইল্ডলি এলিভেটেড, ঠিক আছে, 5 থেকে 20 সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আর যদি 20 উপরে থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস সবচেয়ে সহজ হয়, সেটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর মাইল্ডলি এলিভেটেড 5 থেকে 20 মধ্যে, এটা আপার পার্ট অফ নরমাল। এই নরমাল বলতে কি বোঝাচ্ছে দেখেন, 2 দিয়ে বোঝাচ্ছে যে যে হচ্ছে আপনার মানে লোয়ার পার্টে নরমাল রেঞ্জে, দ্যাট ইজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল সে কমছে কিন্তু লোয়ার রেফারেন্স রেঞ্জে আছে, আর যদি কখন দেখেন 400-500 হয়ে গেছে তাহলে বোঝা যাবে সেটা আর্টিফ্যাক্ট, ভুল আসতেছে। সবগুলো যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্স অথবা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। এই বক্স কি বোঝা গেছে এখন? আর্টিফ্যাক্টের কথাটা ভাই একটু আবার একটু বলেন, শুনতে পারি। আর্টিফ্যাক্ট মানে হচ্ছে ভেজাল, মিথ্যা, ভুল, ওর কোনো ভিত্তি নেই, যেটা 2-3 দেশ হয়ে গেছে সেটা মানে মিথ্যা, আবার রিপিট করতে হবে, ঠিক আছে? আর কোনটা? এই বক্সে কিন্তু কোশ্চেন আসবে, বারবার কোশ্চেন আসবে কিন্তু, এবং এগুলো বারবার না দেখলে কিন্তু মিস করবে। আচ্ছা, এবার আসেন আমাদের একটা ক্লিনিক্যাল অ্যাপ্রোচ। ক্লিনিক্যাল অ্যাপ্রোচ কি, আমরা একটা পেশেন্টের পেলাম টিএসএইচ কম, T3 T4 বেশি, তাহলে এটা কি? T3 T4 বেশি হয়ে গেছে, টিএসএইচ কম, হ্যাঁ, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, তাহলে এবার আপনি এরকম একটা সিনারিও নিয়ে আপনার কাছে পেশেন্ট আসলে, আপনার যখনই আসবে তখন দেখতে হবে সে ক্লিনিক্যালি হাইপারটক্সিক কিনা। ক্লিনিক্যালি হাইপারটক্সিক বলতে আপনি কি কি দেখবেন? ক্লিনিক্যালি হাইপারটক্সিক করার জন্য আমরা শুনবো আপনার খিদা কেমন, আপনার ওয়েট লস হচ্ছে কিনা, আপনি তার পালস দেখলেন, তাই না? আর কি কি দেখতে পারেন? তার ফিমেল হলে মেনস্ট্রুয়েশন হিস্ট্রি দেখবেন, তার টিউমার আছে কিনা দেখবেন, পামারিরাই থেমা আছে কিনা দেখবেন, এবং থাইরোটক্সিক, তার পালস তো থাকবেই, হচ্ছে হাইপার টেনশন থাকবে, ট্যাকিকার্ডিয়া উইথ হাইপারটেনশন থাকবে, এই সবগুলো থেকে আপনার কাছে মনে হলো ক্লিনিক্যালি থাইরোটক্সিক। নেক্সট আপনি জানেন যে থাইরোটক্সিকোসিসের মোস্ট কমন কজ হচ্ছে গ্রেভস ডিজিজ, তাহলে আমাকে গ্রেভস আলাদা করতে হবে। ইভেন আপনি এও জানেন যে কিছু নন থাইরয়েডাল ইলনেস আছে যে জন্য থাইরয়েড হরমোন বাড়তে পারে, সেটাকে আমরা কি বলেছিলাম? সি ইউথাইরয়েড ইলনেস। তাহলে আপনি শোনেন যে আপনার সিস্টেমিক ইলনেস আছে কিনা, সেপসিসের কোনো হিস্ট্রি আছে কিনা এটা দেখেন, হার্ট ফেলিওর আছে কিনা এটা দেখেন, যদি থাকে তাহলে ওটা রিজলভ হয়ে যাওয়ার পর আবার টেস্টটা রিপিট করেন, আর যদি এটা না থাকে তাহলে আপনি তার ওইদিকে যাওয়াই লাগছে না। তাহলে দুইটা জিনিসই কিন্তু আপনার মাথায় রাখতে হচ্ছে। ক্লিনিক্যালি আপনি তাহলে পাওয়ার পরে প্রথমে নন থাইরয়েডাল কোনো ইলনেস আছে কিনা সেটা আলাদা করলেন, আলাদা করার পরে আপনি ক্লিনিক্যালি থাইরোটক্সিক দেখলেন বা আপনি পাইলেন, এবার আপনাকে কজ আলাদা করতে হবে। আপনি জানেন যে মোস্ট কমন কজ হচ্ছে গ্রেভস ডিজিজ 76% ক্ষেত্রে, তাহলে গ্রেভস এর কোনো ফিচার আছে কিনা সেটা আগে দেখেন, গ্রেভস এর কোনো ফিচার আছে কিনা সেটা আগে দেখেন।
গ্রেভসের ফিচার কি? আমরা দেখলাম ডিফিউজ গয়টার উইথ ব্রুই, পালপেট করে দেখলাম গয়টার আছে এবং ব্রুই আছে, গ্রেভস অপথ্যালমোপ্যাথি আছে, প্রি টিবিয়াল মিক্সড ইডিমা আছে, আমরা টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি করতে দিলাম, ঠিক আছে, সেটাও পজিটিভ, তাহলে আর কোনো কথাই নাই। তাহলে আমরা দেখবো নন গ্রেভস এর কোনো ফিচার আছে কিনা। এনি ফিচার্স অফ নন গ্রেভস, দ্যাট ইজ যে ফ্লু অর ফ্লু লাইক ইলনেস, কারণ কি ডিকোয়ারভেন্ট থাইরয়েড ডিজিজের কোনো ফিচার আছে কিনা, সে কোনো ড্রাগস খাচ্ছে কিনা, অথবা মাল্টিনোডুলার অথবা সলিটারি কোনো নোডুল আছে কিনা, অথবা তার পোস্টপার্টাম থাইরয়েডাইটিস কিনা, এর জন্য তার প্রেগন্যান্সির হিস্ট্রি নিব। বুঝতে পারছি? এটা দেখলে এগুলো দেখে যদি আপনি ডিসিশন নিতে না পারেন, তাহলে আপনাকে থাইরয়েড স্কিনটোগ্রাফি করতে হবে। থাইরয়েড স্কিনটোগ্রাফি করতে হবে। থাইরয়েড স্কিনটোগ্রাফি কিছুই না, একটা রেডিও লেভেল থাইরয়েড, রেডিও লেভেল থাইরয়েড আমি পেশেন্টকে খাওয়াই দিই, ওই থাইরয়েডটা গলার ভিতরে যে ওই থাইরয়েডে যাওয়ার পরে একটা কালার গ্রহণ করে, রেডিও লেভেল থাইরয়েড, রেডিও লেভেল আয়োডিন, এটা ভিতরে যে একটা কালার গ্রহণ করে। যদি দেখি সেটা সব জায়গায় গ্রহণ করছে, পুরো জায়গাটা ডিফিউজ হয়ে গেছে, তাহলে আপনার ডায়াগনোসিস হচ্ছে গ্রেভস ডিজিজ। যদি দেখেন যে এটাকে বলা হচ্ছে হট নোডুল, এটা হচ্ছে হট নোডুল, ডিফিউজ এনহ্যান্সমেন্ট, ডিফিউজ আপটেক যদি হয়, আর যদি দেখেন মাঝে মাঝে একটা একটা করে নিচ্ছে, তাহলে বলতে হবে টক্সিক মাল্টিনোডিনাল গয়টার, কোনো জায়গায় নেয় না, সেটা এক জায়গায় নিচ্ছে, তাহলে টক্সিক অ্যাডিনোমা বা সলিটারি থাইরয়েড নোডুল। আর লো আপটেক, তাহলে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস আর এক্সট্রা থাইরয়েডাল সোর্স, এক্সট্রা থাইরয়েডাল সোর্স। এই জিনিসগুলোই আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে একটা পেশেন্ট আপনার টিএসএইচ কম, টি3 টি4 নিয়ে আসছে, প্রথমে দেখবেন তার নন থাইরয়েডাল কোনো ইলনেস আছে কিনা, যদি না থাকে ক্লিনিক্যালি দেখবেন যে তার থাইরয়েডাল কোনো ফিচার আছে কিনা। থাইরয়েডাল ফিচার আসার পরে প্রথমে দেখবেন তার গ্রেভসের কোনো ফিচার আছে কিনা। গ্রেভসের ফিচার যদি না থাকে, তাহলে থাইরয়েড স্কিনটোগ্রাফি করবে, থাইরয়েড স্কিনটোগ্রাফি করবে। থাইরয়েড স্কিনটোগ্রাফি করে যদি দেখি লো আপটেক, তাহলে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস টি4, একটা নোডুল থাকে টক্সিক নোডুলার, অনেকগুলো থাকে মাল্টিনোডুলার, ডিফিউজ দিয়ে নিলে গ্রেভস। গ্রেভসের ফিচার না থেকেও কিন্তু গ্রেভস হতে পারে, মানে এত কমন। আর যদি দেখেন যে গ্রেভসের ফিচার আছে, নন গ্রেভসের কোনো ফিচার নাই, দ্যাট ইজ ফ্লু লাইক ইলনেস, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, অ্যামিওডারন, অথবা কোনো গয়টার নাই, তাহলে আর কোনো স্কিনটোগ্রাফি লাগবে না। এটা থাকলে, এটা না থাকলে একবারে ডাইরেক্ট ডায়াগনোসিস। এটা হচ্ছে আপনার হাইপারথাইরয়েডের অ্যাপ্রোচ। এই ফিগারটা ট্রিপল স্টার, ভিতরে দেখেন সবগুলো কারণ লেখা আছে, লো আপটেকের কারণ, হাই আপটেকের কারণ, প্যাচি আপটেকের কারণ আসে। আচ্ছা, একটা বক্স প্রশ্ন দিতে গেলাম, এটা বাকি রাখছিলাম, এবার হচ্ছে এইটা, এবার হচ্ছে এইটা। এবার একই পেশেন্ট দেখেন, টিএসএইচ বেশি, টি4 কম। টি4 কম মানেই হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে টিএসএইচ বেশি থাকবে। তাহলে একই কথা, আমরা এখানে দেখবো সিনারিও, সিনারিও এরকম যদি আসে, আমরা দেখবো তার পসিবল নন থাইরয়েডাল কোনো ইনলেট আছে কিনা, যে জন্য টি3 টি4 অ্যাবনর্মাল আসছে, তাহলে তার কোনো ট্রিটমেন্ট দেবো না, তাকে জাস্ট আবার রিপিট করবো, কারণ ওই ইলনেস শেষ হয়ে গেলে সে কিন্তু ভালো হয়ে যাবে। সিনারিও, সিনারিওতে আমরা টিএসএইচ দেখবো। টিএসএইচ যদি দেখি 20-এর কম, 20-এর বেশি, যদি 20-এর কম থাকে তাহলে আমাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের হিস্ট্রি করতে হবে, এনি ফিচারস অফ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। আর যদি 20-এর বেশি থাকে, তাহলে আমরা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসের হিস্ট্রি। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস মানে ওই যে তার নেক পেইন আছে কিনা, পোস্টপার্টাম কিনা, রিসেন্ট সিমটমস অফ থাইরয়েডক্সিস, অথবা তার 6 মাসের মধ্যে রেডিওআয়োডিন থেরাপি অথবা থাইরয়েডেক্টমি করার হিস্ট্রি আছে কিনা। যদি এই জিনিসগুলো থাকে, তাহলে তার টেম্পোরারি টি4 রিপ্লেসমেন্ট নিলে সে ভালো হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস।
রোগীরা শোনে যে আমার ওষুধটা আজীবন খাওয়া লাগবে কিনা। এই ধরনের ট্রানজিয়েন্ট হলে কিন্তু টেম্পোরারিলি সে নিলেই ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, টেম্পোরারি নিলে সে ভালো হয়ে যাচ্ছে। আর যদি দেখি যে না, তার ট্রানজিয়েন্টের কোনো ফিচার নাই, তারপর আমি শুনবো যে আপনি কোনো ড্রাগস খাচ্ছেন কিনা। অ্যামিওডারন, লিথিয়াম, যদি খায় ড্রাগ অফ করে দিলে সে ভালো হয়ে যাবে। তারপরে দেখেন আমরা শুনবো যে যদি না থাকে, রেডিও আয়োডিন অ্যাবলেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে। যদি রেডিও আয়োডিন অ্যাবলেশন থাকে তাহলে তাকে পার্মানেন্ট নিতে হবে। আচ্ছা, এবার আসেন, যদি তাও না থাকে, পজিটিভ থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, যাতে হাসি মটর সই থাকে, তাদের ক্ষেত্রে পার্মানেন্ট টি4 লাগে। এর কোনোটাই নেই, গয়টার আছে অথবা গয়টার নাই। গয়টার যদি থাকে সেক্ষেত্রে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিতে হবে। গয়টার আছে কিন্তু এতগুলো গয়টারের কমন কাজের কোনো জিনিস অ্যান্টিবডি প্রেজেন্ট নাই, তাহলে তাকে রেফার করতে হবে। আর গয়টার যদি না থাকে তাহলে আমরা বলবো স্পন্টেনিয়াস অ্যাট্রপিক হাইপোথাইরয়েডিজম, যেটাতে পার্মানেন্ট ট্রিটমেন্ট লাগবে। তো এখান থেকে আপনি কোশ্চেন আসতে পারে কোনটায় কোনটায় পার্মানেন্ট লাগে, কোনটায় কোনটায় ট্রানজিয়েন্ট লাগে, সেই আপনি আলাদা করবেন। সেগুলো আপনি পেশেন্টকেও বলতে পারবেন যে কতটুকু কি নিতে হবে, কতটুকু বন্ধ করতে হবে। বুঝতে পারছি? তাহলে পারা যাবে না জিনিসগুলো, সমস্যা নেই, তো মুখস্থ রাখার জিনিস না, এগুলো আসবে দেখে দেখে মেলাইতে হবে। কয়েকটা দেখলেই পেশেন্ট এক একটা আপনার কাছে একটা এক্সপেরিয়েন্স হবে। এগুলো মুখস্থ করার কিছু না। পৃথিবীতে কেউ কোনো ফ্লো চার্ট, কেউ কোনো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মুখস্থ করে না। পৃথিবীর কোনো টিচার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মুখস্থ ধরে না। ঠিক আছে? যদি বাংলাদেশের আমাদের কোনো টিচার বা কেউ ধরে থাকেন, তাহলে তিনি তার ইচ্ছা মতো ধরতেছেন, ঠিক আছে, কারণ এটা পৃথিবীতে সব জায়গায় ক্রাইটেরিয়া দেখে ট্রিটমেন্ট হয়, স্কোরিং সিস্টেম করে ট্রিটমেন্ট হয়। তো এগুলো আপনি যদি মনে করেন যে আপনি দেখে দিচ্ছেন, দেখে ছোট হয়ে গেলেন, ভুল করছেন, ইটস নাথিং রং, আপনি ঠিকই করছেন। আপনার দায়িত্ব পেশেন্টকে উপকার করা, কিভাবে উপকার করছেন সেটা বড় কথা না, মানে পেশেন্ট উপকারী পাইলেই হলো, ক্ষতি না হলে। তাহলে হাইপো হাইপার পারা যাবে তো, যতটুকু বললাম। হ্যাঁ পারা। তো আমরা জাস্ট ম্যালিগন্যান্সি দিয়ে শেষ করবো, ঠান্ডায় ডিস্টার্ব করছে। আপনারা প্লিজ পুরাতন পড়াগুলো করেন, না হলে যারা স্টুডেন্ট আছে তাদের কথা আলাদা, যারা পরীক্ষা টরীক্ষা দিবেন তারা কিন্তু ধরা খাবেন। কারণ আমি কিন্তু কখনোই এরকম কিছু করে দিব না আপনাদের পড়াশোনার জন্য যেটা আপনাদের হেল্পফুল হবে। আগেও যারা চান্স পাইছেন তাদের কিন্তু আমি জাস্ট গাইডলাইন দিয়েছি, আমার কোনো অবদান নেই, তারা নিজেরা পড়েই চান্স পাইছে। তো এখনো যারা চান্স পাবে নিজেদের পড়েই চান্স পাইতে হবে, আমার এগুলো কিছুই না। যদি মনে করেন পোস্ট গ্রাজুয়েশনে স্পুন ফিডিং, দোজ আর থিঙ্কিং অ্যাবাউট দিস, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনাকে পোস্ট গ্রাজুয়েশনে মুখে তুলে খাওয়াই দেওয়া হবে, আপনি খাবেন, পাস করে আসবেন, এটা আসলে ভুল ধারণা, এটা কখনোই সম্ভব না। সো আপনি নিজে চেষ্টা করলে পোস্ট গ্রাজুয়েশনে টিকতে পারবেন, নাহলে যে কোনো সময় ধরা খেয়ে যেতে হতে পারে। আমার জাস্ট দায়িত্ব আপনাদের কাছে মেসেজ গুলো দিয়ে দেওয়া, একটা গাইডলাইন দিয়ে দেওয়া, এটাই। আমি পড়িয়ে দিব, তারপরে পড়বেন, পড়ানো না হলে ভুলে যাবেন, এটা আসলে মনে হয় না যে ঠিক হবে, কারণ পরীক্ষা হলে ধরা খেয়ে যেতে পারেন কিন্তু। আচ্ছা, আমরা থাইরয়েড নিওপ্লাসিয়াতে আসি। থাইরয়েড নিওপ্লাসিয়া দেখেন ফলিকুলার সেল থেকে আসতে পারে, প্যারাফলিকুলার সেলস থেকে আসতে পারে এবং লিম্ফোসাইট থেকে আসতে পারে। সবগুলো ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুইটা স্টেপ। ফলিকুলার সেল থেকে আসতে পারে ফলিকুলার অ্যাডিনোমা, দ্যাট ইজ ডিফারেন্সিয়েটেড। ফলিকুলার কার্সিনোমা হতে পারে প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমায় মোস্ট কমন 75 থেকে 85%, অ্যানাপ্লাস্টিক লেস দেন 5%, খুবই খারাপ। প্যারাফলিকুলার থেকে আসতে পারে মেডুলারি কার্সিনোমা, লিম্ফোসাইট থেকে আসতে পারে লিম্ফোমা। তাহলে এইগুলো হচ্ছে আপনার থাইরয়েড কার্সিনোমার ক্লাসিফিকেশন। সেলগুলো আমরা আগেই পড়ছিলাম, ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল, মেডুলারি কার্সিনোমা। ডিফারেন্সিয়েটেড যদি করা যায়, ডিফারেন্সিয়েটেড কার্সিনোমার মধ্যে আসে কে, ফলিকুলার কার্সিনোমা এবং প্যাপিলারি কার্সিনোমা। অ্যানাপ্লাস্টিক মানে যখন আমরা ডিফারেন্সিয়েটেড করতে পারছি না, সেটা আসলে বেশি খারাপ। এখন ডিফারেন্সিয়েটেড কার্সিনোমার মধ্যে কি আছে দেখি, প্যাপিলারি কার্সিনোমা।
Papillary carcinoma is the most common malignant thyroid tumor, single breast আসতে পারে, and account for 90% of radiation-induced thyroid cancer. It may be multifocal, but spread initially to regional lymph node. Patient present with cervical lymphangioma. The papillary carcinoma patient cervical lymphangioma নিয়ে আসতে পারে। আর follicular carcinoma যেটা is always usually a single encapsulated lesion. Lesion spread cervical node is rare. Cervical node যায় না, এর metastasis blood-borne. Most often found in bones, lungs, and brain. তাহলে প্যাপিলারি কার্সিনোমা এবং ফলিকুলার কার্সিনোমার মধ্যে ভালো কোনটা? কার্সিনোমা মানে তো খারাপ, ভালো কোনটা কি মনে হয়? প্যাপিলারি তো ভালো। প্যাপিলারি কিন্তু ভালো। আমাদের কাউকে অপশন দেওয়া ঠিক না, যদি কাউকে বলে আপনাকে একটা কার্সিনোমা বেছে নিতে হবে তাহলে প্যাপিলোমা কার্সিনোমা বেছে নেওয়া ভালো। সৃষ্টিকর্তা যদি বলে একটা কার্সিনোমা নিতেই হবে তাহলে প্যাপিলারি নিতে হবে। কেন প্যাপিলারি ভালো? এটা কিন্তু ব্লাড-বর্ন মেটাস্টেসিস। ব্লাড-বর্ন মেটাস্টেসিস না, এটা কিন্তু লোকালি ম্যালিগন্যান্ট। মোটামুটি রেসপন্স ভালো, আর্লি ধরা পড়ে। ফলিকুলার আপনি কিছুই বুঝবেন না, ছোট্ট একটু সাথে ধুম করে দেখা যাচ্ছে কিছুই নেই, লাংসে লেশন নিয়ে আসছে, খুঁজতে খুঁজতে দেখা আসে ফলিকুলার প্রবলেম। আর অ্যানাপ্লাস্টিক লিম্ফোমা এরা তো খারাপ, এদের সাথে এই কার্সিনোমা আমরা কেন নিব? The prognosis of lymphoma, এই যে লিম্ফোমা যেটা আসে হাসিমোটোর ক্ষেত্রে, is good about survival 9 হাসিমোটোতে লিম্ফোমা হয় এটা বলেছিলাম। আদারওয়াইজ যে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাটা আছে এটা হচ্ছে আসলে কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট নেই। ঠিক আছে, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা যেটা আছে এটা আসলে কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট নেই, প্রগনোসিস খুবই খারাপ, অনলি 7 months। এটা আমরা বললাম। মেডুলারি কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা কোথা থেকে আসতেছিল? প্যারাফলিকুলার সেল থেকে। প্যারাফলিকুলার সেল থেকে যে হরমোনটা আসে তার নাম হচ্ছে ক্যালসিটোনিন। The hormone, the tumor rise from parafollicular C-cell of the thyroid. এখান থেকে যে ক্যালসিনোমাটা আছে তাকে বলা হয় মেডুলারি কার্সিনোমা। নরমালি তো ক্যালসিটোনিন আসে, এছাড়াও আরো অনেকগুলো হরমোন আছে, সেগুলোর নাম পরে বলতে হবে। যাতে সেরোটোনিন, ট্যাকিকিনিন ফ্যামিলি, ACTH and prostaglandin, ACTH and prostaglandin. হ্যাজে কনস্টিটিউয়ে সেরোটোনিন বেড়ে যাওয়ার জন্য কার্সিনয়েড সিনড্রোম, ACTH বেড়ে যাওয়ার জন্য কুশিং নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এই সবগুলো হরমোন এখানে আসতে পারে। ইউজুয়ালি পেশেন্ট মিডল এজে প্রেজেন্ট করে, ফার্স্ট থাইরয়েড মাস থাকে, থাইরয়েড সার্ভাইকাল লিম্ফ নোড involvement is common but distant metastasis rare initially. Serum calcitonin level are raised, are useful in monitoring to response to treatment. Hypocalcemia is extremely rare. পেশেন্টের ওয়াটারি ডায়রিয়া হয়, এটাকে বলা হয় মেইন 2। মেইন মাল্টিপল এন্ডোক্রাইন নিয়াপ্লেসিয়া, মেইন 2 মেইন 3 এইগুলো আমরা শেষেই আছে, এখন দেখতেছি না এগুলো মধ্যে কি আছে, এগুলো জানার চেষ্টা করবো। রিডেলস থাইরয়েডাইটিস হচ্ছে একটা is a form, not a form of thyroid cancer. এটা কিন্তু থাইরয়েড ক্যান্সার না, এটা হচ্ছে প্রেজেন্টেশন is slow growing goiter that is irregular and stony hard. একটা গয়টার যদি হচ্ছে সেটা যদি পাথরের মতো শক্ত হয়, হ্যাঁ পাথরের মতো শক্ত হয়, সেটাকে বলা হয় রিডেলস থাইরয়েডাইটিস। রিডেলস থাইরয়েডাইটিস, এটাকে ক্যান্সার থেকে আমরা ভুল করতে পারি, বাট এটা থাইরয়েড ক্যান্সার না। স্লো গ্রোয়িং গয়টার এবং ইরেগুলার স্টোনি হার্ট, পাথরের মতো শক্ত বিষয় এবং কোনো শক্ত গয়টার থাকে সেটাকে বলা হয় রিডেলস থাইরয়েডাইটিস। এর আদার কমপ্লিকেশন কি হতে পারে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসে, হাইপোপ্যারাথাইরয়েডিজম বা ডিফারেনশিয়ালি হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম এর ইনফিলট্রেটেড একটা কাজের মধ্যে কিন্তু এটা ছিল।
কি ইনফিল্ট্রেশন হয়? ফাইব্রাস টিস্যু। ফাইব্রোসিস হয়ে যায়। এটা রিডিং করলে একটু পেরিফেরাল ফাইব্রোসিস। কনজেনিটাল থাইরয়েড ডিজিজ, এখানে একটা আমরা যে কথা বলেছিলাম, disharmonic. The combination of dysharmogenesis goiter and nerve deafness is known as Pendred syndrome. This is due to mutation of pendrin, a protein that transports urging to luminal surface of the follicular cell. আমরা ওই যে প্রথম দিকে পড়াশোনা একটু বলেছিলাম পেনড্রেড সিনড্রোম, দ্যাট ইজ পেনড্রেন যে প্রোটিন থাকে সেটা যদি মিউটেশন হয় যেটাকে বলা হয় পেনড্রেড সিনড্রোম। অর্থাৎ বাচ্চার গয়টার আছে আর মেন্টালি গয়টার থাকবে এবং ব্যাটাটা কানে থাকবে না, তাহলে সেটা হবে পেনড্রেড সিনড্রোম। থাইরয়েড ডিজিজ ইন প্রেগন্যান্সি, এগুলো আমাদের ইসেই রয়েছে আপনার, এটাতে দুইটা স্টেপ দিয়ে রাখেন, এগুলো আমরা ইসে আবার পড়বো, একবার রিডিং দিয়ে আসবে। ম্যাটারনাল মেডিসিনে এগুলো পুরোটাই আবার লেখা আছে, আচ্ছা রিপ্রোডাক্টিভ কি দাগাই দিলেই হবে, পরে হবে, পরে হলে আর একদিন লাগবে, পরে দিব নাকি থাকবে কি বলেন? আজকে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। থাইরয়েডটা পড়ে ফেলেন, পুরোনো পড়াগুলো একটু পড়ে ফেলেন প্লিজ। আর যারা একটু কাজ দিচ্ছেন তারা কাজগুলো করেন, গতদিনের কাজ কাম তো ফিনি করে দিলেন না, এটা আসলে খুব তাকে নাম দিলে আমার তো মনেও থাকবে না এরকম কাজগুলো একটু করেন তাহলে ভালো হবে। তারপর তো বিশ্রাম করে সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। এটা নেক্সট কি ইয়েতে শনিবার ক্লাস হবে আবার নাকি? সোমবার আজকে, তাই না? শনিবার ছাড়া তো আর সময় নেই তাইলে আর। হ্যাঁ, শনিবারে আচ্ছা, যাবো। নেক্সট দিন তো এন্ডোক্রাইন, ঠিক আছে। এটা কয়টা ক্লাস লাগবে ভাই এন্ডোক্রাইন? আজকে তো কমটা না হলো, নেক্সট দিন তিনটার মধ্যে শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, মানে এন্ডোক্রাইন আর ডায়াবেটিস সহ নাকি শুধু এন্ডোক্রাইন? দেখি কতটা টাকা যায়। আচ্ছা ঠিক আছে। তিনটার বেশি আমরা দিব না আজকে, তো আমাদের রিপ্রোডাক্টিভও ইচ্ছা ছিল, দেরি হয়ে গেছে অবশ্যই পড়াইতে, কলা মিলে ছিল ছিল গেছে তো। আর রিপ্রোডাক্টিভ পর্যন্ত টার্গেট ছিল, আমাদের একটু আর একটু দ্রুতও যাইতে হবে, পরীক্ষা টরীক্ষা তো চলে আসবে তাই না, নাহলে শেষ করা কঠিন হয়ে যাবে তো। এটা একটা বিষয়। অসুবিধা না ভাই, আস্তে ধীরে পড়ি। অনেক পরীক্ষা দিবে না জুলাইতে, পরীক্ষা দিবে তো। শেষ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।